কারণ এই বাসাতে বাড়িওয়ালাদের থাকার কথা ছিল, কিন্তু বাড়িওয়ালি মারা যাবার পর তারা সপরিবারে আমেরিকা চলে যায়। 2001 সালে নিচতলা ভাড়া নেই আমরা। প্রথম 2 বছর কোনো সমস্যা হয়নি, কিন্তু তৃতীয় বছর থেকে সমস্যা শুরু হতে থাকে। বাসার পশ্চিম পাশে একটি অগভীর জলাশয় ছিল এবং জায়গাটি ফাঁকা ছিল, কেউ সেখানে যেত না। আমি একদিন গভীর রাতে হঠাৎ ছোট বাচ্চার কান্নার শব্দ শুনতে পাই। শব্দটি সেই জলাশয়ের দিক থেকে আসছিল। প্রথমে আমি এটাকে তেমন আমলে দেই নাই, কিন্তু সেই থেকে প্রতিদিন বিভিন্ন ধরনের শব্দ শুনতে লাগলাম, যেমন কুকুরের কান্নার শব্দ, বিড়ালের কান্নার শব্দ। আমার পরিবারের সবাইও সেই শব্দ শুনতে পেত, কিন্তু শব্দের কোনো উৎস খুঁজে পাওয়া যেত না। আজব ব্যাপার হচ্ছে, শব্দগুলো শুধু আমার পরিবারের সবাই শুনতে পেত, অন্য ওপরতলা বা অন্য বাড়ির কেউ পেত না। বাড়িটিতে মোট 5টি রুম ছিল, সবগুলো আমরা ব্যবহার করতাম না। একটি রুম খালি ছিল। তো এবার আমি গভীর রাতে একবার সেই রুম থেকে মানুষের কথা বলার ফিস ফিস শব্দ শুনতে পেলাম। আমি হতবাক হয়ে গেলাম, কিন্তু এসবকে তেমন গুরুত্ব দেয়নি। এবার শব্দ আসা শুরু করলো আমাদের লিভিং রুমের সাথে টয়লেট থেকে। সেখানে কান্নার শব্দ, কিন্তু টয়লেট ছিল ফাঁকা। এরপর টয়লেটের লাইট কেটে গেল। নতুন লাইট লাগানোর 3 দিনের মাথায় আবার লাইট কেটে যায়। এভাবে 1 মাসে 10টি লাইট পরিবর্তন করা হয়। ইলেকট্রিশিয়ানকে ডেকে আনার পরও সে লাইনে কোনো সমস্যাই খুঁজে পায়নি। তারপর থেকে টয়লেটটিতে আমরা লাইট লাগানো বন্ধ করে দেই। আমার মা বরাবরই অত্যন্ত সাহসী ও পরহেজগার। তিনি প্রচুর আমল ও ইবাদত করতেন। তো এসব ঘটনা প্রত্যক্ষ করার পরও তিনি ভয় পেতেন না। তো আমার মা পাশের বাড়ির এক পুরাতন ভাড়াটিয়ার কাছে জানতে পারেন যে আমাদের বাসার যে টয়লেটটিতে সমস্যা হচ্ছিল, সেই টয়লেটটি বেশ কয়েক বছর আগে একটি কাজের মেয়ে আত্মহত্যা করে, যেটি আমরা আগে জানতাম না। পরে কেয়ারটেকার ক্ষমা প্রার্থনা পূর্বক সে আমাদেরকে কথাটি জানায় এবং সে স্বীকার করে। কিন্তু সমস্যার এখানেই শেষ নয়। এসব জানার পরেও আমাদের বাসাটি ছাড়ার কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি, কারণ আমার মা জানতে চেয়েছিলেন বাসাটির আসল সমস্যা কোথায়। এবার সমস্যা হলো আমার মায়ের বেডরুম সংলগ্ন টয়লেটে। সমস্যাটি হলো, টয়লেটে কোনো পানির কল ধরলে ইলেকট্রিক শক খাওয়ার মতো অনুভূতি হতে লাগলো, যার কোনো ব্যাখ্যা আমাদের কাছে ছিল না। এই সমস্যার কিছুদিন পর আমার জন্মদিনের আগের দিন বিকেলে আমরা খাটে শুয়েছিলাম। হঠাৎ ঘুমের মধ্যে আমি স্বপ্নে ওই খাটেই আমাকে বসা দেখলাম এবং 7-8 বছর বয়সী ছোট ছেলে দরজা দিয়ে আমার রুমে প্রবেশ করে, আমার খাটের কাছে এসে দাঁড়ায়। ছেলেটির গায়ের রং ছিল কুচকুচে কালো। আমি ভয় পেয়ে গেলাম তাকে দেখে। সে আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বলল, তুই, তোর মা এবং পরিবারের সবাই এখান থেকে চলে যায়, না হলে বড় ক্ষতি হয়ে যাবে। কথাটি বলার পরপরই সে অদৃশ্য হয়ে গেল, আর আমি বিছানা থেকে লাফ দিয়ে উঠলাম। আমার কাছে ব্যাপারটি স্বপ্ন মনে হলো না, মনে হলো সত্যিই ছেলেটি এখানে এসেছিল। তো আমি মাকে গিয়ে সব বললাম। তিনি আমাকে অভয় দিলেন। ঘটনার পরের দিন আমার জন্মদিন ছিল। তো আগের দিন বিকেলে ঠিক সেই সময়ে, আমি যে সময় ছেলেটিকে স্বপ্নে দেখেছি, ঠিক সেই সময় আমার মা ফ্লোরে পা পিছলে পড়ে যায় এবং তার কোমরের হাড়ে ফ্র্যাকচার হয়ে যায়। প্রায় 4 মাস পর্যন্ত তিনি বিছানায় শুয়েছিলেন। এরপর আমি মাকে বাসা পরিবর্তনের কথা বলি, কিন্তু আমার মা তখনও বাসা ছাড়তে চাচ্ছিলেন না। এর কিছুদিন পর আমাদের বাসায় এবং ওপরতলায় এক ভয়াবহ ডাকাতি সংঘটিত হয়। যদিও ডাকাতেরা আমাদের বাসা থেকে তেমন মূল্যবান কিছু পায়নি, কিন্তু আজব ব্যাপার হচ্ছে, ডাকাতরা যাবার সময় আমাকে এবং মাকে এই বাসা ছেড়ে যাওয়ার জন্য অনুরোধ করে। তারা বলে যে এখানে আপনারা থাকতে পারবেন না, সবাই শেষ হয়ে যাবেন। কিন্তু কেন শেষ হয়ে যাব ব্যাখ্যা তারা দিতে পারেনি। শুধু বলেছে এই বাসায় সমস্যা আছে। আর এই সতর্ক বার্তা শুধু আমাদের জন্যই কেন তা বুঝতে পারলাম না। তো এই ঘটনার পর আমরা বাসা পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করি। বাসা ছেড়ে যাওয়ার 2 দিন আগে আমার মা মেডিটেশনরত অবস্থায় এক ভয়াবহ দৃশ্য দেখতে পেলেন। তিনি দেখতে পেলেন যে তার বেডরুমের এক পাশে অনেক গভীর গর্ত এবং সেই গর্তের মধ্যে দিয়ে পাশাপাশি শোয়া অবস্থায় 2টি পাথরের কালী মূর্তি শুয়ে আছে। মূর্তিগুলো দেখতে 100 বছরের পুরনো মনে হয়। তারপরও আমরা নতুন বাসায় চলে আসি এবং বাসাটি ছেড়ে দিই। আমার মা আমাকে তিনি যা দেখেছেন বললেন। এ বিষয় নিয়ে আমি অথবা আমার মা আর কেউ কারোর সাথে কোনো এই ব্যাপারগুলোকে নিয়ে শেয়ার করিনি। এই ছিল ঘটনাটি সম্পূর্ণ সত্যি এবং আমার ও আমার পরিবারের জীবনের সাথে ঘটে যাওয়া এখানে বিশ্বাস অবিশ্বাস সম্পূর্ণ শ্রোতার উপর নির্ভর করে। আমার নাম সুব্রত কুমার দাস। আচ্ছা, আরেকটা ঘটনা চলে গেছিলাম আমি। এই ছিল ঘটনা, এবং এই ঘটনাটি আরো একবার বলি। পাঠিয়েছেন আমাদেরকে আবু তোহা মোহাম্মদ তামাম, ছাত্র,
তিনি, এবং মিরপুর 1-এ তার বাসা, ঢাকায় তিনি বাস করছেন। এই ছিল ঘটনা। এর মধ্যে দেখতে পাচ্ছি যে আপনাদের অসংখ্য SMS চলে এসছে। আমাকে দীপ্ত লিখেছেন যে ভাইয়া নতুন তিনি আমাদের সাথে জয়েন করেছেন। এছাড়াও আমাদের সাথে জয়েন করেছেন বাঁধন ফ্রম চিটাগং, এবং আজ তিনি তার ছোট ছেলে অন্তরকে নিয়ে, অন্তর একা একা শুনছে আমার, তিনি বলছেন যে তার হাজবেন্ড বাসায় নেই এবং তার খুবই ভয় করছে। আচ্ছা, এছাড়াও মিস্টার মোহাম্মদ তুফান আমাদের কুমিল্লা থেকে লিখেছেন যে ভাইয়া আমি নতুন, আমাদের সাথে তিনি জয়েন করলেন। এছাড়াও চিটাগং থেকে দীপু বলেছেন প্লিজ ভাইয়া আজকে আমার SMS-টা পড়ো। আমি পড়ে ফেললাম আপনার SMS। আমাকে পিয়াস SMS করেছেন নারায়ণগঞ্জ থেকে। এছাড়াও আমাকে সবুর খান SMS করেছেন। এছাড়াও আমাকে SMS করেছেন, দেখতে পাচ্ছি এখানে সোহান, তিনি রেগুলার আমাদের সাথে থাকেন এবং রেগুলার আমাদের সাথে শোনেন, সেটা জানিয়েছেন। আশিক, পপি, প্রিয়া, পিতু এবং আমাদেরকে গৌরীপুর থেকে তারা SMS করেছেন এবং তারা বলেছেন যে তারা ভূত FM অনেক পছন্দ করেন। ফারুক আমাদের SMS করেছেন, লিখেছেন আমি 1 মাস পর ভূত FM শুনছি। মানিক আমাদের SMS করেছেন, আমাদেরকে নামটা লেখেনি, শুরুতেই বলেছেন ডিয়ার রাসেল। আমি জানি না যে আপনার নামটা কি, শুরুতে নামটা লিখবেন তাহলে খুব সুবিধা হয়। দেলোয়ার নর্দার্ন ইউনিভার্সিটি খুলনা থেকে লিখেছেন এবং তিনি এবং তার রুমমেট একসাথে ছাদের উপরে বসে ভূত FM শুনছেন। এই শীতের রাতে অনেক কষ্ট হচ্ছে, আপনারা নিচে চলে যান কারণ অসুখ করবে এখন ছাদে থাকলে। রনি আমাদের ময়মনসিং থেকে লিখেছেন যে আজকের ঘটনাগুলো তার ভালো লাগছে, কিন্তু ঘটনাগুলো বলাটা ঠিক হচ্ছে না, মাত্র একটা ঘটনা বলা হয়েছে। রিফাত তিনি কক্সবাজারের বিচে বসে আছেন এবং ভূত FM শুনছেন এবং তিনি লিখেছেন অসম এনভায়রনমেন্ট, রাইট, শোনাটা অনেক, আপনি অনেক মজা করে শুনছেন বুঝতে পারছি। সাগর আমাদের SMS করেছেন, ভূত FM শুনছেন। মুনমুন শান্তিনগর থেকে লিখেছেন যে সামটাইমস আই থিঙ্ক, যে তিনি কখনো সময় তার মনে হয় যে ঘটনাগুলো হয়তো সত্যি নয়। হু নোস, আমি ঠিক জানি না, আপনারাই ঘটনা পাঠান। সুতরাং আপনারা যদি সত্যি ঘটনা পাঠান তাহলে ডেফিনেটলি সেগুলো সত্যি। ব্র্যান্ড বস আমাদের লিখেছেন, জাহিদুল আমাদের SMS করেছেন, আনিকা কবির আমাদের SMS করেছেন, জিকু আমাদের SMS করেছেন, আরো অনেকে SMS করেছেন। আমরা ঘটনায় চলে যাব, তবে তার আগে কোনো ব্রেক কি আমাদের দরকার আছে? এখন আগে আমরা ঘটনায় যাবো, একটা ছোট্ট ব্রেক নিয়ে আসছি এবং ফিরে আসছি একটু পরেই। যাবার আগে জানিয়ে দিই যে আপনারা যারা SMS করতে চান তারা এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে আমাদের SMS করুন, লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, straight into Radio Furti and FM haunted by Airtel. শুনছেন ভূত FM হন্টেড বাই এয়ারটেল, সাথে আছে রাসেল এবং আমার সাথে মাসুম রয়েছে। আমরা একটু আগে একটা ঘটনা পড়েছি, বেশ কিছু SMS পড়েছি, এখন সরাসরি আমাদের গেস্টের কাছে চলে যাবো। এন্ড আমাদের সাথে আজকে জয়েন করেছে, আপনার নামটা বলবেন। লিসনার্স, আমি আলিফ, পাইওনিয়ার ডেন্টাল কলেজে পড়ছি, ফাইনাল ইয়ার স্টুডেন্ট। সবার আগে জানাতে চাচ্ছি যে পাইওনিয়ার যত সব স্টুডেন্ট আছে তারা এই প্রোগ্রামটি শুনছে এত রাতে, তাদের সবাইকে ধন্যবাদ, ইনক্লুডিং মাই টিচার্স, আমার ফ্যামিলি, আমার ফ্রেন্ডস। তাছাড়া স্পেশাল থ্যাঙ্কস টু সেজুতি, আনিকা এবং আকিব, তারা সবাই আমাকে ইন্সপায়ার করেছে এখানে গল্প বলার জন্য, মানে স্টোরিটা বলার জন্য। আমার পক্ষ থেকেও সবাইকে সবার জন্য অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ ভাই। সবার আগে আমি ঘটনাটি বলতে যাচ্ছি এখন। এটা হচ্ছে 2004 সালের ঘটনা। এটা হচ্ছে 20শে জানুয়ারি। আমার বড় চাচি ওই দিন মারা যান আর কি। তো মারা যাওয়ার 3 মাস আগে উনি একটা অ্যাক্সিডেন্ট হয় ওনার সাথে একটা রাইফেল স্কোয়ারের সামনে। তো ওই অ্যাক্সিডেন্ট ওনার ডান হাতটা ভেঙে যায়। ডান হাতটা ভেঙে যাওয়ার কারণে ওনার একটা এক্সটার্নাল ফিক্সেশন লাগিয়ে দেয় ডক্টররা, ডান হাতে একটা লাগিয়ে দেয়। তো এখন আসলে মূল ঘটনায় চলে যাচ্ছি। ওই যেদিন মারা যান সেদিন আমি সারাদিনই বিজি ছিলাম কাজে। তো সন্ধ্যার থেকে দাফন শেষ করি। সন্ধ্যা 7টার পরে বাসায় আসার পর পুরো বাসাটাই থমথম একটা পরিবেশ বিরাজ করে। নর্মাল একটা মানুষ মারা গেলে যেরকম পরিবেশ বিরাজ করে সেরকমই বিরাজ করছিল আর কি। কিন্তু ওইটার সাথে একটা আলাদা অস্বস্তিকর ফিলিংস আমাদের ফ্যামিলির সবারই মানে হতে থাকে আর কি। পুরো বাসাটা একটা ঠান্ডা, মানে গরম পড়ে গেছিল তখন, জানুয়ারি মাসের 20 তারিখ, প্রায় গরম পড়ে যাচ্ছে আর কি। তো প্রচন্ড, মানে অত ঠান্ডাও না আবার অত গরমও না, একটা কেমন একটা ফিলিংস লাগছিল সবার মনের ভিতরে আর কি। তো আমাদের বিল্ডিংটা 5 তলা।
নিচতলায় আমার বড় চাচি থাকতেন, আর আমরা থাকতাম 4 তলায়। তো বড় চাচার ওই দিন খুব খারাপ লাগছিল আর কি, অস্বস্তিকর ফিলিংস লাগছে। তো সে বলেছে যে আমি আজকে আমার বাসায় থাকবো না, আমি আজকে তোমাদের বাসায় থাকবো। তো সে আমাদের বাসায় 4 তলায় চলে আসে। তো নিচতলা রেডি মানে হুজুরদেরকে বলা হয়েছিল যে নিচতলায় কোরআন শরীফ পড়ার জন্য আর কি। তো সে 4 তলায় চলে আসে। সন্ধ্যা 7টার পর থেকে এরকম সবারই বলছিল যে আমাদের তো ভালো লাগছে না, কেমন জানি লাগছে। তো এমন অবস্থা যেমন হচ্ছিল যে ওই এলাকায় কেউ নাই, বাট এরকম তো মনে হচ্ছে কেউ নাই, ওই বাসাটা পুরোটাই খালি, আমরা একাই 4 তলায় সবাই আছি। তো আমাদের অনেক আত্মীয় স্বজন যেহেতু মারা গেছে, অনেকেই এসছে আর কি বাসায়, সবাই পরিবেশটাই থমথমে ছিল, পুরো পরিবেশটা থমথমে। তো সবাই থাকবে আমাদের বাসায়, এরকমটা মানে ফিক্স হয়েছে আর কি, আমাদের বাসায় থাকবে 4 তলায়। তো 10টার পরে প্রচন্ড শো শব্দ, প্রচন্ড মানে এরকম শো শব্দ যে আমার জানালাগুলো বাড়ি খাচ্ছিল, ছাদের দরজা খুলছে আর বন্ধ হচ্ছে। তো আমরা এটা নর্মাল কন্ডিশনেই নিয়ে নিই, কারণ কেউ তখন বাইরে দেখেনি আসলে ঝড় এসছে কি। আমি এই শো শব্দটা পাওয়ার পরে বারান্দায় যাই। বারান্দায় যাওয়ার পর দেখি যে একটু গাছের পাতা নড়ছে না, আকাশে চাঁদ তারা পুরোই ক্লিয়ার, ঝড়ের তো কোনো কোয়েশ্চেনই আসে না, একেবারেই না। তো সাউন্ড মানে কন্টিনিউ করছে। তো আমি রুমে চলে যাই, সবাই তসবিহ পড়ছিল, কোরআন শরীফ পড়ছিল, সবাই সূরা কালার মধ্যে ছিল আর কি। আচ্ছা। তো রাত 12টার পর সাউন্ড আরো বেশি বেড়ে যায়। আচ্ছা। প্রচন্ড সাউন্ড, মানে তখন মানে কি মনে হচ্ছিল যে মানে কেমন একটা ভয় লাগছে, যে একটা মানুষ মারা যাওয়ার পর মানুষ অতটা ভয় পায় না, আমরা তখন আরো বেশি ভয় পেয়ে গেছিলাম। সাউন্ড আরো বেশি গভীর হচ্ছে আর কি, শো সাউন্ডটা, বাতাসটা বেশি। তো 12টার পর থেকে একটা সাউন্ড পেলাম। আমি 1টার দিকে ঘুমাতে যাই, প্রায় 1টা বাজে ওই সময় আমি ঘুমাতে চলে যাই। তো আমি যে রুমটাতে ঘুমাবো ঠিক করেছিলাম ওটা আর কি আপনার সিঁড়ির করিডোরের সাথেই, সিঁড়ি থেকে ডিরেক্ট রুমে আমার রুমে যাওয়া যায়। আচ্ছা। তো আমি শুয়ে পড়েছিলাম ফ্লোরিং করে শুয়েছিলাম, আমার সব কাজিনরা একসাথে ফ্লোরিং করে শুবো, এরকম প্ল্যান ছিল আমাদের। তো শুয়ে পড়ি, আমি তার দিকে যথারীতি শুয়ে পড়ি। 1:20 এমন সময় নিচ থেকে কে জানি উপরে উঠছে, খুব মোটা একজন মানুষ। আমি আগে বলে রাখি, আমার চাচি মারা যাওয়ার আগে 3 মাস আগে যখন অ্যাক্সিডেন্টটা হয় তখন সে মোটা হয়ে গিয়েছিলেন অ্যাক্সিডেন্টের পরে, আর ওনার অনেক ধরনের অসুখ ধরা পড়ে, যার ফলে 3 মাস পরে উনি মারা যান। তো একটা মোটা মানুষ নিচ থেকে উপরে উঠছে এবং খালি পায়ে উপরে উঠছে। নিচ থেকে উপরে উঠার পরে আমি ভাবলাম যে এটা সম্ভবত 5 তলার ভাড়াটিয়া হবে। আচ্ছা। তো ভাড়াটিয়া হলে এরকম হতেই পারে। তো আবার দেখলাম উপর থেকে নিচে নামছে। আমি ভাবলাম যে হয়তো কোলাপসিবল গেট খোলা, সে বলে লাগাতে গেছে। আচ্ছা। কিন্তু না, আবারও 10 মিনিট পরে সে নিচের থেকে উপর উঠছে। এবার স্টেপটা একটু বেশি তাড়াতাড়ি, আগের চেয়ে ফাস্ট, নিচের থেকে তাড়াতাড়ি উপর উঠে গেল। আমি ভাবলাম হয়তো কোলাপসিবল গেট লাগিয়ে উপরে উঠে গেলাম, কিন্তু না, আরো 10-15 মিনিট পরে এই সাউন্ডটা আরো বেশি গভীর হতে থাকে। খালি পায়ের তালুতে যদি কেউ পাড়া দেয় ফ্লোরে, এটা ফ্লোরিং করার পরে আমি শুয়ে যে সাউন্ডটা পেয়েছি, যে প্রথম ধুম ধুম সাউন্ড, নিচের থেকে উপরে উঠছে, উপর থেকে নিচে নামছে। এবার আরো স্পিড বেশি বেড়ে গেল। ওটার পরে মনে হচ্ছে যে একটা স্টেপ সে 3টা-4টা করে নিচ্ছে, সিঁড়ির স্টেপ গুলা। এখন আমি মানে এটা আমার ফ্যামিলির সবাই শুনতে পায়, সবাই, তার মানে একজনের মনের ভুল এটা নয়। তো সবাই সাউন্ডটা শুনতে পায়, এবং আমি মাকে গিয়ে জিজ্ঞেস করি, মা এই সাউন্ডটা কেন আসতেছে? মা বলে যে তুমি এত কিছু খেয়াল করো না, সম্ভবত কোনো ভাড়াটিয়া হবে। কিন্তু আমার মন তো আর সায় দেয় না, আমি বাবাকে গিয়ে জানাই ব্যাপারটা। বাবা বলে যে আচ্ছা ঠিক আছে, আমি দেখি। সে দরজাটা খোলে, যখন সাউন্ডটা এর পরের বার সাউন্ডটা হয় সে দরজাটা খোলে। খোলার পর দেখে যে গ্রিল কাঁপছে। কি ব্যাপার? সে করিডোরে লাইটটা জ্বালানোর পর উপরে এবং নিচে তাকানোর পর কোনো সাউন্ড পায়, মানে কাউকে দেখে না সে, আর ছাদের দরজাটা সে লাগিয়ে দেয়। এরপর আবার সাউন্ডটা হয়, এবং সাউন্ডটা এবার আরো বেশি তাড়াতাড়ি নিচে নামলো। সে তখন আরো বেশি ভয় পেয়ে যায়। সে বাবা নিচে গেল, নিচে গিয়ে দেখলো কোলাপসিবল গেট কি খোলা না লাগানো, দেখলো যে কোলাপসিবল গেট পুরোই লাগানো। তো নিচে যারা কোরআন শরীফ পড়ছিলেন সেখানে অনেকগুলো হুজুর ছিল, 3-4 জন হুজুর, বড় হুজুর আর ছোট হুজুররা যারা কোরআন শরীফ পড়তে হাফেজ। তো ওনারা বলল যে আপনি ঘর থেকে বেরোবেন না, এখন ঘরে বসে আল্লাহ বিল্লাহ করেন, একটা মানুষ মারা গেছে আজকে এখানে, সবাই ভয় পেতেই পারে। হুজুরাও সাউন্ডটা পায়, আমি পরে জানতে পারি। আচ্ছা। তো
আমি উপরে চলে যাই, মানে আমার বাবা উপরে চলে আসে। তো আমি বাবাকে জিজ্ঞেস করলাম কি হলো, বলে যে না শুয়ে থাকো তোমরা, কোনো ভয় কিছু নাই, কিছু না। বাবা ছাদের দরজাটা কিন্তু লাগিয়ে দেয়। তো এরপরে আবার দরজাটা শব্দ করছিল সেটা তিনি লাগিয়ে দিয়ে তারপরে দরজাটা লাগিয়ে দিয়েছেন ছাদে। তারপর আমার একদম 4 তলায়, ছাদ হচ্ছে 5 তলা, একদম 6 তলায়। তো সে দরজা লাগিয়ে দিয়ে চলে আসে ঘরের ভিতরে, তা আগেই লাগিয়ে দিয়েছিল। তো সে যখন নিচ থেকে উপরে এসে সিগারেট খেয়ে উপরে এসে দরজা লাগিয়ে দেয়, কিন্তু আমি সাউন্ডটা আবার পাই, এবার আরো বেশি। একজন মোটা মানুষ দৌড়ালে যা হয়, ধাম 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 ধাম, মানে সেটা সে ফাটিয়ে ফেলবে। গ্রিল তো কাঁপছেই স্টিল। বাবা এবার ডিটারমাইন্ড যে না আমি এবার দরজা খুলে দাঁড়িয়ে থাকবো, দেখি কি হয়। 10 মিনিট দাঁড়িয়ে থাকে। দাঁড়িয়ে থাকার পরে দেখে যে গ্রিল কাঁপছে, কিন্তু কোনো মানুষের কোনো চিহ্ন সে দেখতে পায় না। জিন বুঝলে কিন্তু একটা চিহ্ন রেখে যেতে পারে, কিন্তু না, কেউ সে কিচ্ছু দেখে না। দরজা খুলে স্টিল দাঁড়িয়ে আছে, এবং সাথে আমিও চলে আসি, আমার কাজিনরাও চলে আসে। অ্যাকচুয়ালি কি হচ্ছে বাসার ভিতরে, কিন্তু না, এই গ্রিল তো থামা বন্ধ হচ্ছে না। গ্রিল যেরকম ভাবে কাঁপছে, আমাদের গ্রিলটা আবার মানে পুরোই গ্রিলের তৈরি, অনেক গ্রিল থাকে উপরে কাঠ টাট লাগানো থাকে, শক্ত থাকে, কিন্তু এটা পুরোটাই গ্রিলের তৈরি, ভালোভাবে মুভ করছে। আচ্ছা, তো আমরা সবাই প্রায় ভয় পেয়ে যাই ওই জায়গায়, ওই সময় মানে আমাদের হার্টবিট বাড়তে থাকে। মানুষ মারা গেছে ওই বাসায়, একটু মানুষটা একটু থমথমে পরিবেশ থেকে আলাদা পরিবেশে যেতে চায় মানুষ মারা যাওয়ার পরে, না এটা ভুলে থাকার চেষ্টা করে। রাইট, কিন্তু না, আমরা ভুলতে পারছিলাম না, মানে অবস্থা খুবই খারাপের দিকে যাচ্ছে, যার সাউন্ড আরো বেশি বাড়ছে। এমন সময় আমার ভাই, ছোট ভাই আকিব, সে মার সাথে শুয়েছিল। মার রুমটা আমার রুম থেকে আরেকটা রুমে পড়ে। তো সিঁড়ির কামড়ার যে সাউন্ডটা, সেটা তো মা শব্দ মানে ওই সময় যাচ্ছে, মানে পাচ্ছিল না, কিন্তু আমার মা যখন রুমের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল তখন সে সাউন্ডটা আগে পায়। তো আমার ভাই, ছোট ভাই, মানে পেট ব্যথা করছে তার প্রচন্ড। তো সে বলে যে আমি পানি খাবো। ও পানি খেয়ে আসার পরে সে যখন শুবে মার সাথে, আমার মাও ওই দিন ফ্লোরিং করে শুয়েছিল। তো আমাদের যে মানে জানালাটা, মার রুমের জানালাটা, এটা হচ্ছে আপনার দক্ষিণ পাশের, বাড়ির দক্ষিণ পাশে। তো ভাই শুবে দাঁড়িয়ে, মানে মাটিতে শুবে, এমন সময় দেখে যে একটা ইমেজ, কিন্তু ওখানে কোনো মানুষ না, ওটা মানুষ না, মানুষের কোনো মানে শেপ না, সাদা একটা ইমেজ, যার সাথে একটা গ্রিল আছে। আচ্ছা, যার সাথে একটা গ্রিল আছে, গ্রিলটা রাউন্ডেড গ্রিল, এবং আমার চাচির হাতে যে গ্রিলটা ছিল সেটাই, সেই গ্রিলটাই, সেই রকম গ্রিলটাই, এমন যেভাবে বাঁকা হয়েছিল, যে এক মানে যে শেপে বাঁকা হয়েছিল সেভাবেই, আচ্ছা সেভাবেই গ্রিলটা। তো আমার ভাই সাথে সাথে মাকে দেখে, মা দেখো দেখো এটা কি, মা দেখো দেখো এটা কি। আমি তো, ও তখন ক্লাস 2-তে পড়ে, ও কাঁপছে, হাত কাঁপছে, হাত পা ঠান্ডা হয়ে গেছে। তো মা বলে কি, কোথায় কোথায়? তো মা পর্দাটা সরিয়ে দেয়। আমার মা হয়তো বা কিছু আন্দাজ করেছে কিনা, আমাকে কিছু বলে নাই, সে বলে যে তুমি শুয়ে পড়ো দরজা। ও কাঁথা মুড়ি দিয়ে পরে ঘুমিয়ে যায়। আচ্ছা, ফজরের আজান দেয় 4:15 বা 16-তে। তো এরপর থেকে ওই সময় শব্দ কিন্তু হচ্ছিল, সিঁড়ির মধ্যে শব্দ হচ্ছিল, সাথে সাথেই আজানটার সাথে সাথেই শব্দটা চলে যায়। এবং আপনি একটা কথা বলেছেন, আপনার বাবার সামনেও জিনিসটা ঘটছিল। বাবা তো দাঁড়িয়ে ছিল, একদম তার সামনে ঘটছে, গ্রিল কাঁপছে, সে দরজা খুলে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, সেটাই, মানে যদি কোনো মানুষ হতো বা কিছু, যদি কেউ যদি ঝাঁকাতো গ্রিলটা বা কেউ যদি ধাক্কা দিত, তাহলে উনি দেখতে পেতেন ওনার সামনে ঘটছে ব্যাপারটা। আমাদের ভাড়াটিয়া সবাই ঘুম ছিল, সবাই ঘুম, রাত তখন 2-2:30 বাজে, আর তারাও তো জানে এই বাসায় একজন মানুষ মারা গেছে, তারা চাবি তাড়াতাড়ি ঘুমিয়ে ফেলতে। তো ওইটার মানে ফজরের আজানটা দিল, রাসূল ভাই বিশ্বাস করবে না, দেওয়ার সাথে সাথে শব্দটা ভ্যানিশ, একদম সব চুপচাপ, আগের মতো একদম, কিন্তু থমথমে ভাবটা থেকে যায় তখন পর্যন্ত। তো সবাই তখন ফজরের নামাজ টামাজ পড়ে আস্তে আস্তে যখন এটা আলো হতে থাকে, তখন সবাই ঘুমোতে যায়। এরপর থেকে 3 দিনের মিলাদ হলো। 3 দিনের মিলাদ হওয়ার পরে মানে এরপরে এই যে বাকি যে 2 দিন গেল 3 দিনের মিলাদের আগে, সেই 2টা দিনও কি আপনাদের? 2টা দিন আমরা ভয়ে ছিলাম, বাট এরকম কোনো অ্যাক্টিভিটিস আমরা খেয়াল করিনি। কি মনে হয় আপনাদের যে ইমেজটা দেখেছিলেন, সেটা কি মানে মনে হয় ইমেজ মানে কি একটা পর্দা, সাদা পর্দা জানালার পাশে, জানালার পর সাদা পর্দা, এটা কিভাবে বোঝাবো আমি, মানে একটা মানে আয়নার মধ্যে যদি একটা সাদা কাপড় দেখেন সেরকম, এবং সাথে ওই এটা মানে গ্রিলটা যে লেগে আছে ঠিক তা না, গ্রিলের একটা ইমেজ আসছে এখানে। আচ্ছা, সেটা আমার ভাই যেভাবে বললো যে ভাইয়া একটা কাপড় নড়তেছে। ওকে, সো এখন যারা শুনছেন এই ঘটনাটা, তারা ইচ্ছা করলে এই মুহূর্তে আপনার জানালার বাইরে একবার পর্দাটা সরিয়ে দেখতে পারেন যে এরকম কোনো ইমেজ দেখতে পান কিনা, বা ভালো হয় কিন্তু একবার তাকে চেক করে নিলেন যে এরকম কোনো কিছু আছে কিনা, বা কোনো ইমেজ চারপাশে আছে কিনা। আসলে সত্যি কথা বলতে কি, যে হঠাৎ সবচেয়ে বেশি ভয় পাবেন যদি হঠাৎ করে ঘুম ভেঙে যায় এবং সেই সময় দেখেন যে ঘরের মধ্যে এরকম একটা ইমেজ। এনিওয়েজ, আমার কাছে বেশ কিছু SMS রয়েছে, আমি সেই SMS গুলো পড়ে ফেলতে চাই। আমাকে জয় লিখেছেন SMS
করেছেন এবং তিনি বলেছেন আমার একটি ঘটনা আছে, আমার একটি SMS ও পড়া হয় না। আপনার ঘটনাটি আমাদের ইমেল করে দিন, আমরা নেক্সট উইকে চেষ্টা করবো সেটা পড়তে, বা আপনি চাইলে আমাদের সাথে জয়েন করতে পারেন। যদি আপনার ঘটনাটা ভালো হয় ডেফিনেটলি আপনি আমাদের কাছ থেকে কল পাবেন। বাপ্পি লিখেছেন যে একটু একটু ভয় লাগছে, আমি আপনাদের নতুন ফ্রেন্ড। আর আমাদের লিখেছেন যে উই আর 5 ভূত, এবং তারা সবাই মিলে আমাদের সঙ্গে শুনছেন, নাম তো লেখেন নাই। রিদওয়ান বসুন্ধরা থেকে লিখেছেন যে রাসেল ভাই আমার নেফিউ, আমি এসএমএসটা শেষ করতে পারলাম না। সোহেল চিটাগং থেকে লিখেছেন রাসেল ভাই থ্যাংক ইউ, আমিও আমার 2 ভাই মিলে অনেক এসএমএস পাঠিয়েছি সেগুলো পড়ার জন্য। আচ্ছা, আমি কিন্তু আপনার এসএমএস দেখতে পাইনি, এবার এটা প্রথম এসএমএস ছিল আপনার, সেটা আমি পড়ে ফেলেছি। মিল্টন নরসিংদী থেকে লিখেছেন যে কেমন আছেন রাসেল ভাই, আমি সবসময় ভালো থাকি, সবসময় ভালোর দলে। তিনি বলেছেন যে প্লিজ এসএমএসটা পড়েন, আমি আপনার এসএমএস পড়ে ফেললাম। ড্রিম কেরানীগঞ্জ থেকে আমাদের এসএমএস করেছেন এবং তিনি বলেছেন যে ভূত এফএম শুনে আমার ভয় লাগছে। আচ্ছা, ভয় লাগছে না, কজ আমার সাথে সৈকত আছে। ওকে, তাহলে একা শুনুন। সানি আমাদের লিখেছেন বোর্ড বাজার গাজীপুর থেকে যে আমরা 4 জন মিলে লাইট অফ করে মোমবাতি জ্বালিয়ে গোল হয়ে বসে তোমাকে শুনছি, অন্যরকম অনুভূতি। আমি তো শেষ করে ফেলবো শো, তারপরে আপনারা মোমবাতিগুলো নিভিয়ে দিয়ে এই ঘর থেকে বেরোবেন কিভাবে সেটা চিন্তা করুন। অয়ন মিরপুর থেকে লিখেছেন যে অয়ন মিরপুর এটিএম কার্ড থেকে লিখেছেন আর কি। আচ্ছা, সোহেল মোহাম্মদপুর থেকে লিখেছেন যে রাসেল ভাই কেমন আছো তুমি, আমি সবসময় ভালো থাকি, সবসময় ভালো দলে। আলী রাসেল আমাদের এসএমএস করেছেন, এছাড়াও আমি দেখতে পাচ্ছি আমাদের এসএমএস করেছেন তিশান ফ্রম খুলনা, এবং তিনি বলেছেন যে আই ওয়ান্ট টু হিয়ার ভূত এফএম এভরি নাইট। আচ্ছা, এটা তো সম্ভবই, খুবই সম্ভব। এই পরিমাণ আমরা যদি প্রতিদিন এই শোটা চালাতে চাই তাহলে আমরা মোটামুটি কয়েকশো ঘটনার মধ্যে থেকে এই কয়েকটা ঘটনা বেছে বের করি। তাহলে আপনি চিন্তা করুন যে আমাদের প্রতিদিন কত হাজার ইমেল লাগবে, মানে প্রতি সপ্তাহে আর কি, এবং প্রতিদিনই আমাদের এরকম কয়েকশো ইমেল দরকার হবে, এবং সেটা হচ্ছে আপনাদের কয়েকশো ঘটনা, যে ঘটনা থেকে সেরা ঘটনাগুলো আপনাদেরকে আমরা শোনাতে পারি। ভূতের রাজা ফাহিম ভাই আমাদের এসএমএস করেছেন মগবাজার টিএনটি কলোনি থেকে, আই লাভ ভূত। ওকে, সো আপনি আমাদের ভূত এফএম পছন্দ করেন না, বাট ইউ লাভ ভূত। ওকে, জুয়েল গাজী আমাদের লিখেছেন রাসু ভাই আমি আপনার এই প্রোগ্রামের খুব ভালো লাগে, এবং আপনার আমার জীবনে ঘটে যাওয়া অনেকগুলো ঘটনা আছে, আপনাদেরকে চিঠি পাঠানো যাবে, ডেফিনেটলি চিঠি পাঠানো যাবে। রেডিও ফুর্তি আর আমাদের পোস্ট বক্সটি হচ্ছে 984, এখানে আপনি ইচ্ছা করে চিঠি পাঠাতেই পারেন। আমাদের লিখেছেন যে আমার নাম প্রিন্স, আমি শেরপুরে থাকি, আমি এই ফার্স্ট এসএমএস করলাম, আমার বাসায় কেউ নাই, আমি একা একা শুনছি, খুব ভয় লাগছে। ওকে, চিটাগং থেকে দীপু লিখেছেন যে মানে যারা ভয় পাচ্ছেন তাদেরকে আমি বলবো যে আপনাদের আসলে কিছু বলা নেই, আপনারা এনজয় করছেন ভয়টাকে। চিটাগং থেকে দীপু আমাদের এসএমএস করেছেন আমি আজ একা ভয় পাচ্ছি। আচল এবং অর্ণি আমাদের খুলনা থেকে এসএমএস করেছেন, এবং তিনি বলেছেন যে উই আর 2 সিস্টার্স, এবং তারা দুজনেই আমাদের সঙ্গে রয়েছেন একসাথে। সো থ্যাংকস ফর বিং উইথ আস, এবং যারা এসএমএস পাঠাচ্ছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা এসএমএস পাঠাচ্ছেন এখন নিয়মটা জানেন না, তাদেরকে বলে দেই, আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে, আপনার এয়ারটেল নাম্বার বা অন্য যে কোনো নাম্বার থেকে। আর চলে যাবো আবারও ঘটনায়, এবং আমাদের সঙ্গে আরো একজন গেস্ট রয়েছেন, তার নামটা, আপনার নামটা বলুন প্লিজ। আচ্ছা, এক সেকেন্ড, আমার মনে হয় যখন একটু সমস্যা আছে আপনি বরং আমাদের সাথে এইখানে এসে জয়েন করেন প্লিজ। ঠিক আছে, আইটু কাছ থেকে বলতে হবে। ওকে, হ্যাঁ, হ্যালো। ওকে, হ্যালো লিসনার্স, আমি মোহাম্মদ ইরফান খন্দকার বলছি পাইনিয়ার ডেন্টাল কলেজ থেকে। ফার্স্ট অফ অল আমি এই অপরচুনিটি নিতে চাই কিছু মানুষকে ধন্যবাদ জানানোর জন্য, স্পেশালি সব লিসনার্স যারা এখন শুনছেন, এবং পাইনিয়ার ডেন্টাল কলেজে আমাদের 14th ব্যাচের যারা স্টুডেন্ট আমাদেরকে সাপোর্ট করার জন্য, এবং যারা শুনছেন এখন আমাদের কলেজের সিনিয়র ভাই বোনেরা এবং জুনিয়ররা যারা শুনছেন, থ্যাংকস ফর ইউর সাপোর্ট, এবং অলসো টিচার্স যারা শুনছেন সবাইকে ধন্যবাদ। আমিও বলবো যারা ইন্সপায়ার করেছেন আপনাদেরকে, তাদেরকে বলবো বেশি বেশি করে ইন্সপায়ার করুন, যারা আমরা বেশি বেশি করে গেস্ট পাই এবং আপনাদের ভালো ভালো সব ঘটনা উপহার দিতে পারি। থ্যাংক ইউ গাইস। প্রথমে আমরা এখন কাহিনীতে চলে যাই। আচ্ছা, কাহিনীটা হচ্ছে পল্টনের একটা বাসায় আর কি হয়। আমার বাসাটা হচ্ছে আমার ফুপির বাসা। তো কাহিনীটা হচ্ছে আপনার 15-16 বছর আগের কাহিনী হবে। আমি তখন ক্লাস 2 বা 3-তে পড়ি আর কি। তো আগে বাসার একটু ইতিহাস না বললে হয় না।
তো বাসাটা হচ্ছে 5 তলা বিল্ডিং একটা, এবং খুব পুরানা বিল্ডিং। তো বিল্ডিং এর একটা ট্র্যাজেডি হয় আর কি, মানে বিল্ডিং এর 5 তলায় যে ফ্ল্যাট ছিল, আর এটা যেহেতু অনেক পুরানো মানে স্টাইলের বিল্ডিং, সো এক একটা ফ্লোরে অনলি একটা করে ফ্ল্যাট, খুব বড় ফ্ল্যাট আর কি, 3000 স্কোয়ার ফিটের মতো। টপ ফ্লোর যেটা ছিল আর কি, ওখানে ওখানে মানে একজন খুব চঞ্চল একটা ছেলে ছিল, যে আর কি অ্যাক্সিডেন্টের কারণে ওখানে মারা যায় আর কি। মানে ওই বাসার যে সিলিংটা ছিল, নর্মালি অন্যান্য ফ্লোরের থেকে এটার সিলিং এর হাইটটা অন্যান্য মানে ফ্ল্যাট থেকে একটু কম ছিল। সো বিছনা থেকে একজন লাফ দিয়ে সিলিং ধরতে পারে এরকম একটা হাইট ছিল। তো খেলা করতে করতে একদিন সে লাফ দিয়ে ফ্যান মানে ঘুরছিল সিলিং এ, এবং তার মাথা ওখানে ফ্যানের মধ্যে লেগে মানে ইনজুর্ড হয় এবং ব্লিডিং এর কারণে মারা যায়। তো এরপর থেকে ভাড়াটিয়ারা চলে যায়, কিন্তু যারাই আসে ভাড়াটিয়ারা কেউ থাকে না আর কি, মানে আসার পর হয়তো কয়েক মাস এরপরে চলে যায়। তো এইভাবে যখন দেখা গেল যে আসলে কেউ আসছে না, ভাড়া হচ্ছে না, কেউ কোনো ভাড়াটিয়া এখানে থাকছে না, তো বাড়িওয়ালা যিনি ছিলেন মানে আমার ফুপি, তো উনি চিন্তা করে যে ঠিক আছে আমরাই থাকি। ওনারা যদিও দোতলায় থাকতো, তো ওনার মেয়ে আমার ফুফাতো বোন আর কি, তো উনি চিন্তা করলো যে আমি উপরে থাকি। ওনার এক ছেলে আছে, আমার মানে রিলেশনে আমার নেফিউ হয়, তো যদিও আমার থেকে বয়স অনলি 2 মাস ছোট। তো মানে আমার তো ওনারা দুজন আর কি মানে ইয়েতে টপ ফ্লোরে থাকতো। তো ওখানে আমি, আমার ছোট ভাই এবং আমার যে নেফিউ, ওর নাম রাজিন, আমরা 3 জন ওখানে যে বারান্দাটা ছিল আর কি, বিশাল বড় বারান্দা, ওখানে আমরা মানে ক্যারাতে প্র্যাকটিস করতাম আর কি। আমার বাবা হচ্ছে একজন মার্শাল আর্টস এনথুজিয়াস্ট, সো আমাদেরকে ছোট থেকেই চেয়েছিল আর কি যে মানে সেলফ ডিফেন্সের জন্য মার্শাল আর্ট শেখানোর জন্য। সো আমাদের একজন সেন্সে ঠিক করা হলো, এবং সে প্রত্যেক সপ্তাহে একবার করে বা তিনবার করে আমাদের এসে ওখানে শেখাতো আর কি, বারান্দাটা আমরা শিখতাম। তো এখন যে কাহিনীটা হলো আর কি, তো ফার্স্ট অফ অল মেইন কাহিনীর আগে বলতে হয় যে আমি ওখানে আমার কিছু ওখানে কিছু মানে অদ্ভুত অনুভূতি হয়েছিল আর কি। ওইটা এই জিনিসটা আমি আগে বলতে চাই। একদিন এরকম মানে আমরা ওখানে প্র্যাকটিস করতাম বিকালে থেকে সন্ধ্যা হয়তো 7টা বা 8টা পর্যন্ত আর কি, 3 ঘন্টা। তো আমরা যখনই আমাদের হতো আর কি, পানি পিপাসা লাগতো, আমরা বারান্দা থেকে বের হয়ে ডাইনিং স্পেসে এসে পানি খেয়ে আবার চলে যেতাম। তো বেশ দূর ছিল আর কি বারান্দা, ডাইনিং স্পেস, এবং মাঝখানে একটা বড় হলওয়ে ছিল, এবং এই হলওয়ের ডান দিক এবং বাম দিক এক একটা দরজা ছিল, যে দরজাগুলোতে বিভিন্ন রুমে ঢুকে আর কি। তো এরকম একদিন আমি পানি খেতে আসলাম, পানি খেলাম, খেয়ে যখন আমি ব্যাক করছি তখন সন্ধ্যার পর আর কি, আমাদের প্র্যাকটিস প্রায় শেষের দিকে চলে আসছে। তো আমি ব্যাক করার সময় যে হলওয়েটা, ওই হলওয়েটা খুব একটা উজ্জ্বল মানে ছিল না, মানে ওখানে অনলি একটা লাইটই ছিল, 60 ওয়াটের একটা বাল্ব ছিল। সো আপনারা বুঝতে পারছেন যে ওটার ব্রাইটনেস কত হতে পারে, অনেক লম্বা হল। তো এখন ওইখানে আমি যখন হাঁটা শুরু করলাম, ওই হলওয়ের মাঝপথে বাথরুমের দরজা ছিল আর কি, ওখানে একটা বাথরুম ছিল। তো আমি হাঁটা শুরু করলাম, যখন বাথরুমের দরজাটা পার করার পর আমি আমার পিছে আমার মতো ফুটস্টেপস আর কি শুনতে পারলাম। মানে ফ্লোরটা যেহেতু ছিল মোজাইকের আর পুরানা ছিল, সো ওখানে মোজাইকের, রাসেল ভাই আপনি মনে হয় বুঝতে পারবেন, মানে মোজাইকের যদি পুরান ফ্লোর হয়, পাড়া দিলে কিন্তু একটা শব্দ হয়, কিচকিচ করে একটা শব্দ হয়। তো আমি তো হাঁটলে অনলি আমার শব্দই শুনবো, আমি তো অন্য কারো শব্দ শুনবো না। কিন্তু আমি ওই সময় আমার পিছে অন্য মানে আরেকজনের শব্দ শুনতে পাচ্ছিলাম। তো আসলে আমি ওই সময় ওই জিনিসটা অত ভাবে খেয়াল করিনি। মূল ঘটনায় চলে যায় তাহলে। মূল এই জিনিসটার পরে মানে আমার একটু ছিল যে এখানে একটু মানে কোনো ঝামেলা থাকতে পারে। আমি আসলে অত ছোট ছিলাম, আমি জিনিসটা করতে পারিনি। তো কিছুদিন পর থেকেই আমাদের ওখানে প্র্যাকটিস বন্ধ করে দিল। আমার বাবা বললো যে না, এখানে না, অন্য জায়গায় আমাদের ঠিক করা হলো। তো আমি তখন রাজিনকে জিজ্ঞেস করলাম যে কি এরকম কেন, তখন ও তো প্রথমে বলতে চায় না আমাকে, পরে বললো একদিন যে নর্মালি সন্ধ্যার পরে উপরে ওকে একা যেতে দেওয়া হয় না বাসায়, ওর মা ওকে সবসময় নিয়ে যায় রাতে ঘুমানোর সময়, আবার পরের দিন নিচে নিয়ে আসে পড়ে। ওকে, এখন একদিন এরকম ওনার মা তো মানে ওর মা অফিসে কাজ করে আর কি, তো অফিস করতে গেছে। তো ওই দিন সে সন্ধ্যার পরে সে পড়তে বসছে, পরীক্ষা, কিছু বই সে আনতে ভুলে গেছে উপর থেকে। সে উপরে চলে গেল বই আনার জন্য, চাবি নিয়ে উপরে চলে গেল। আর ওর যে নানি মানে আমার ফুপি,
উনি তাকে বলে দিছিল ভালো করে যে তুমি একা যাবা না, তুমি যদি যাও কাউকে নিয়ে যাবা। তো ও তাড়াতাড়ি চলে গেছে, ওই জিনিসটা মনে ছিল না। তো চাবি টাবি নিয়ে উপরে গেল, দরজা খুলে সে তার রুমে গেল আর কি। তার রুমে যে তার বই দরকার সে বই নেওয়ার পর কারেন্ট চলে গেল বাসায়। আচ্ছা, পুরোপুরি অন্ধকার। তো সে কোনো মতো রুমে কোথায় ক্যান্ডেল আছে তার যেহেতু তার নলেজে ছিল, সে ক্যান্ডেল জ্বালালো। তো ক্যান্ডেল জ্বালানোর পরে সে এখন বের হবে আর কি, রুম থেকে বের হয়ে যে হলওয়েতে আসলো, দেখলো যে ক্যান্ডেল নিভে গেল। মনে করলো যে হয়তো বাতাসে, কিন্তু সে আবার জ্বালায় আবার হলওয়েতে গেল, নিভে গেল। সেভাবে করতে করতে সে চিন্তা করলো যে আমি হলওয়েতে দাঁড়ায় আমি ক্যান্ডেলটা জ্বালাবো। হলওয়েতে সে দাঁড়ায় সে ক্যান্ডেল জ্বালাইলো, কিন্তু দেখলো যে আবার নিভে গেল, এবং সে এবার স্পষ্ট ফিল করলো কেউ ফু দিয়ে ক্যান্ডেলটা নিভাই দিচ্ছে। আচ্ছা, তো তখন সে একটু ঘাবড়ে গেল যে এরকম হচ্ছে কেন। তো সে চিন্তা করলো আমি এখন তার মায়ের রুম, যেটা আর কি একদম হলওয়ের একদম শেষ মাথায় একটা রুম আছে, সে ওখানে যাবে আর কি। ওখান থেকে সে মানে লাইটার আছে আর কি, সে লাইটার নিয়ে আসবে আর কি, লাইটার নিয়ে জ্বালাবে। লাইটার তো নিভে আবার ইনস্ট্যান্টলি আবার অন করা যায়। তো সে যখন হাঁটা শুরু করলো, অন্ধকারের মধ্যে হাঁটা শুরু করলো হলওয়ে দিয়ে, তখন সে হাফওয়ে যাওয়ার পরে সে মানে শুনতে পারলো যে পিছ থেকে কে জানি হাঁটছে, তার সাথে পিছে কে জানি হাঁটছে, ফুটস্টেপ। তো সে প্রথমে থেমে পিছে তাকালো, অন্ধকার, সে তো কিছু দেখতে পাচ্ছে না। তো সে আবার যখন কন্টিনিউ করলো হাঁটা, তখন সে আবার মানে শুনতে লাগলো আর কি যে পিছে কে জানি হাঁটছে। তো মানে এরপর সে ভয় পেয়ে গেল এবং সে দৌড় দিল। সে পিছে তার মানে দৌড়ের যে ফুটস্টেপ, দৌড়ালে যে ফুটস্টেপ হয় ঠিক মানে সেরকমই ফুটস্টেপ সে শুনতে লাগলো আর কি পিছে। তো সে তাড়াতাড়ি তার মায়ের রুমে যে দরজাটা কিনে আটকে দিয়ে সে বিছনায় শুয়ে পড়লো। বিছনায় শুয়ে লেপ ছিল, লেপ দিয়ে পুরো গা ঢেকে ফেললো, এবং সাথে সাথে বিছনার পাশে একটা ইন্টারকম ছিল যেটা দিয়ে নিচে কথা বলা যায়, দোতলায় ফোন করা যায়। সে ফোন দিয়ে তার নানিকে বললো যে তুমি তাড়াতাড়ি উপর আসো, আমি শব্দ শুনতেছি, তুমি তাদের উপর আসো। তো ওই সময় ফোনে শোনার পরপরই তার নানি তাকে বকা দিল যে তুমি একা গেছো কেন, তোমাকে তো বলছি কাউকে নিয়ে যেতে। তো বলছে যে আমি এখনই আসতেছি। তো সে ফোনটা রেখে আবার লেপে নিচে চলে যায়, রুম অন্ধকার। আচ্ছা, তা এখন মানে 1-2 মিনিটের মধ্যে সে দেখতে পারলো যে তার দরজার মধ্যে প্রথমে হালকা পাতলা শব্দ নক করার, এরপরে ধাপ করে দরজাটা খুলে গেল, কে জানি ধাক্কা মেরে দরজা খুলে ফেললো। এবং সে লেপের নিচে, সে লেপের থেকে বের হইতে খুব ভয় পাচ্ছে যে আমি কি বের হবো নাকি বের হবো না। সে ওই সময় দেখতে মানে লেপের সাইডে একটু মানে ফাঁকা ছিল আর কি, সে ওখান দিয়ে বাইরে দেখতে পাচ্ছে যে লাইট দেখা যাচ্ছে, কিরকম একটু সাদা সাদা লাইটের মতো দেখা যাচ্ছে, কিন্তু সেই জিনিসটা কি পুরো ফুল ভিউতে তো নাই, সে বুঝতে পারছে না। তো এটার কারণে সে খুব ভয় পাচ্ছিল যে সে কি বের হবে না কি করবে। আর সে তারপর একটু পরে শুনতে পাচ্ছে যে ওই যে জিনিসটা আছে মানে রুমে আছে তার সাথে, সেটা বিছানার পাশ দিয়ে হাঁটতেছে, চারপাশে সার্কেল করার মতোই আর কি, সে শুনতে পাচ্ছে আর কি। তো এখন সে যখন প্রায় 1-2 মিনিট এভাবে যখন হতে থাকলো, সে তারপরে ডিসিশন নিল মানে এখন ডু অর ডাই সিচুয়েশন, তার কিছু একটা করতে হবে। তার হয়তো সে ভয় পাচ্ছে, সে যদি এখানে থাকে তার কিছু করে ফেলবে জিনিসটা। আর সে চিন্তা করতেছে আমি যদি এখন পালাই তাহলেও তো আমাকে ধরতে পারে, কিন্তু সে ডিসাইড করলো যে আমাকে পালাইতে হবে যেমনি হোক, কারণ না পালালে মানে অ্যাটলিস্ট পালালে তার একটা চান্স আছে এখান থেকে এসকেপ করার। তো সে লেপটা খুলে দৌড় দিল, তার মানে দরজা যেখানে ছিল রুমের দরজার দিকে দৌড় দিল, এবং সে তখন যেটা দেখতে পারলো যে রুমের দরজার সামনে একটা সাদা আলোর মতো একটা কিছু ওখানে আছে আর কি, দাঁড়িয়ে আছে আর কি, মানে বাতাসে ভাসতেছে। তো সে যেহেতু দৌড়ের অ্যাটেম্প মানে অলরেডি নিয়ে নিছে, সে আর থামে নাই, সে এক চিল্লানি দিয়ে দৌড়ায় সেই আলোর ভিতর দিয়ে চলে গেল আর কি, আলোর ভিতর দিয়ে ঢুকে গেল, বডিটা ঢুকে বের হয়ে সে হল বেঁধে হাঁটা শুরু করলো দরজার দিকে। এখন এমনিতে অন্ধকার, কিন্তু ওর পিছে আলো সে দেখতে পাচ্ছে, মানে সে তো যেহেতু অন্ধকারটা তো কিছু দেখার কথা নেই, কিন্তু আলোটা তার সামনের রাস্তা যেখানে সে দৌড়াচ্ছে সেখানে মানে পিছ থেকে আলো আসার কারণে সে সামনে একদম মেইন ডোরটা দেখতে পাচ্ছিল যেখান থেকে বেরোতে হবে। সে দৌড়াচ্ছে আর পিছ থেকে আলোটা সামনে, সে বুঝতে পারছে যে তার পিছে আলোটা দৌড়ে আসছে। তো সে দৌড়াতে মেইন গেটে যখন গেল, যায় সে মেইন গেট খোলা, মেইন গেটের দিকে যাওয়ার সাথে সাথে দেখলো যে তার নানি উপরে চলে আসে কাজের মানুষদেরকে নিয়ে। এসব তাদেরকে তো জড়ে টড়ে ধরলো যে এরকম কি জানি আছে পিছে, কিন্তু তারা তাকে দেখলো কিছু নেই, পুরো অন্ধকার। তারপরে নিচে নিয়ে গেল, নিচে নিয়ে যাওয়ার পর ওকে তো আসলে এগুলো কিছু বলা হয়নি। পরে ওর মাও আসলো রাতে ওই দিন, তারপরে এগুলো সব ওকে বলা হলো যে হয়েছে এখানে, তুমি আর উপরে যাবে না। এরপর থেকে
উপরের থেকে তাদের যে জিনিস যা ছিল আর কি, বিলঙ্গিংস সবকিছু নিচে নিয়ে আসে পড়লো, তারা আর উপরে থাকে না, এবং ওই বাসা এখন পর্যন্ত মানে লক এন্ড কিতে রাখা হয়েছে আর কি। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আমি কিছু SMS পড়বো এখন। মাইকেল মাসুদ আমাদের ময়মনসিং থেকে SMS করে বলছেন, রাসেল ভাই আমি নিউ ফ্রেন্ড বৃষ্টি, আমার নিউ ফ্রেন্ড বৃষ্টি ভূত FM শুনছি এবং থ্যাঙ্কস বলো ভাইয়া। আমি থ্যাঙ্কস বললাম। উত্তরা থেকে তামান্না আমাদের SMS করছেন, ভাইয়া তুমি কেমন আছো? আমি সবসময় ভালো থাকি, সবসময় ভালো দলে। তিনি প্রথমে SMS করছেন এবং তিনি বলছেন প্লিজ আমার SMSটা পড়ো। আমি SMS পড়ে ফেললাম। ফাহাদ খুলনা থেকে SMS করেছেন, সাদিয়া, ময়না আপু, তিন্নি আর আমি ভূত FM শুনছি। আচ্ছা এরপরেও আরেকজন SMS করেছেন, তিনি বলছেন ছাদের উপরে কোনো জানালা নাই কিন্তু ইমেজ দেখার চেষ্টা করছি একা একা বসে। অর্জুন SMSটি করেছেন। থ্যাংক ইউ অর্জুন, আপনি অ্যাটলিস্ট ট্রাইটা করছেন এবং আরেকটা যখন ট্রাই করলেন ডেফিনেটলি আপনি দেখে ফেলতে পারেন। আপনি একটা কাজ করুন, আকাশের দিকে তাকান, একবার ডানে একবার বামে, এরকম নিয়ম করে তাকাতে হবে। কতগুলো নিয়ম আছে আমি পরে বলবো। সাগর আমাকে লিখেছেন ফ্রম রাজশাহী থেকে যে রাসেল ভাই আমি এবং টুম্পা দুইটা SMS দিলাম কিন্তু SMS পড়লো না। আমি আপনার SMSটা এখন পড়ে ফেলেছি। আপনি রনি আমাদের লিখেছেন যে তারা তিনজনই ডক্টর এবং তারা সাথে আমাদের এই শো শুনছেন এবং তাদের নাম হচ্ছে রনি, কতিজ, রাজীব। ওকে। রেশমি আমাকে বরিশাল থেকে লিখেছেন যে I've sent you 1000 SMS এবং আমি একটা রাখি পড়ি নাই। I'm really sorry, আমি আপনার SMS এই প্রথম দেখলাম। I'm really sorry for that. অনন্যা তোহা যশোর থেকে আমাদের লিখেছেন, যশোর MM কলেজ থেকে, যে আমার ওয়াইফ এবং আমি শুনছি। এটা আমার প্রথম SMS, কিন্তু আমি ভূত FM মিস করি না। কেউ একজন লিখেছেন, নামটা লিখেননি। তানিয়া লিখেছেন ভাইয়া প্লিজ রিড মাই SMS। আমার SMS আপনি পড়েন না কেন ভাইয়া? এটা একেবারেই আমার কোনো সমস্যা না, বিলিভ মি। আবির এবং আপন লিখেছেন ময়মনসিং থেকে, রাসেল ভাইয়া চারিদিক অন্ধকার, ভূত FM শুনতে খুব ভয় লাগছে। অন্ধকারই রাখুন, না হলে ভয়টা যদি না পান তাহলে মজা শেষ হয়ে যাবে। মো এবং পলাশ তারা দুজন মিলেন, তারা নিউলি ম্যারিড কাপল। ওকে, কংগ্রাচুলেশনস। এবং আমি আশা করি যে আপনারা খুব একটা হ্যাপি লাইফ লিড করবেন দুজন মিলে, ম্যারিড লাইফ লিড করবেন আপনার দুজন মিলে, আমি সেটাই আশা করবো। খুব মজা করে তারা আমাদের শো শুনছেন। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা ছোট্ট একটা ব্রেক নিব এবং তারপরে ফিরে আসবো। সো স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। যারা SMS করতে চান তারা SMS করে এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে boothfm@radiofurti.fm। ইমেল পাঠিয়ে দিন নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ। ফিরে আসছি একটু পরে, কোথাও যাবেন না, রেডিও ফুর্তির সাথেই থাকুন। Haunted by Airtel. রাইট, শুনছেন ভূত FM Haunted by Airtel। আমি রাসেল আছি সাথে এবং আমার সাথে মাসুম রয়েছেন, আজকের গেস্ট রয়েছেন, যারা চমৎকার সব ঘটনা উপহার দিচ্ছেন আপনাদেরকে। আর যারা এখানে উপস্থিত থাকতে পারেননি কিন্তু ইমেইলের মাধ্যমে আমাদের সাথেই রয়েছেন, তেমনই একজন সুব্রত কুমার দাস। তিনি বয়রা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সংলগ্ন ময়মনসিং থেকে আমাদের ইমেলটি পাঠিয়েছেন। লিখেছেন শীতের একটা ভৌতিক ও অদ্ভুত রাতের শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম, সাথে এক গ্লাস ঠান্ডা খেজুরের রস থাকছে। কই দেখতে পাচ্ছি না ভাই। আপনি একটা কাজ করুন, 9840 নাম্বারে এখনই পাঠিয়ে দিন, সেন্ড করে দিন আমাদেরকে, আমরা ডেফিনেটলি তাহলে পেয়ে যাবো। আচ্ছা যাই হোক, তিনি লিখেছেন যে আমি যে ঘটনাটা পাঠালাম তার প্রত্যক্ষদর্শী অবশ্য আমি না। আজ থেকে 26-27 বছর আগের ঘটনা। আমাদের বাড়ির সবার কাছে এটা যেন এখনো জীবন্ত। আমার দাদু, আমার বাবার বাবা ও আমার ছোট ভাই দুজনেই খুব সাহসী ছিলেন। রাতে নদীতে মাছ ধরা ছিল তাদের প্রচন্ড নেশা। আমাদের বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূরে পুরাতন ব্রহ্মপুত্র নদ। চরাঞ্চল হওয়ায় আধা কিলোমিটারের মধ্যে কোনো জনবসতি ছিল না। সেদিন ছিল অমাবস্যার ঘোর অন্ধকারের রাত। দাদু ও তার ভাই লণ্ঠন ও মাছ মারার কোঁচ নিয়ে প্রায় রাত 12:30টার দিকে বেরিয়ে পড়ল। তাদের মা নাকি সেদিন বারবার করে যেতে বারণ করেছিলেন, তবু তারা গেল। আধা কিলোমিটার নদী পার দিয়ে
মাছ ধরতে ধরতে কুড়ের কাছাকাছি চলে আসলো তারা। কুড় বলতে বোঝায় দুই নদীর দুই উপশাখা একত্রিত হয়ে দুই উপশাখা একত্রিত হয়ে এক বড় শাখার সৃষ্টি করে, যেখানে মানে 3 নদীর মধ্যবর্তী স্থান। আর ওই জায়গাটা এখনো খুব খারাপ। ওই কুড়ের মাছ দিয়ে এখনো নৌকা, স্টিমার, লঞ্চ স্বাভাবিকভাবে যেতে পারে না, যেন কোন চুম্বকের আকর্ষণ করে নিচ থেকে। এখনো কোনো জেলে যদি ভুলবশত জাল ফেলে তার অর্ধেক অংশ পাওয়া যায় না। আজও ওই কালো জলের তলা পাওয়া যায়নি। তো যাই হোক, মাছ ধরতে ধরতে প্রায় 3:30টার দিকে তারা ওই কুড়ের সামনে এসে দেখতে পায় বিশাল, প্রায় 7-8 হাত লম্বা একটা বোয়াল মাছ। নদী পার হতে সেটা প্রায় 2.5 হাত নিচে জলের মাঝে স্থির হয়ে বসে আছে। তাদের মনে নাকি একটু ভয়ও লেগেছিল। মাছটা মারার প্রচন্ড নেশায় দাদু তার বাম হাতের লণ্ঠন উঁচিয়ে ডান হাতে শক্ত করে কুচ ধরলো, আর তার ভাইও শক্ত করে একসাথে আঘাত করলো। কুচ দুটা মাছের শরীর স্পর্শ করার আগে তারা স্পষ্ট দেখতে পেল সেই মাছটা আর নেই। কলা গাছের ভেলায় ভাসা সাদা মার্কিন কাপড়ে একটা লাশ। দেখেই তারা দৌড়ে উপরে উঠে আসলো এবং পেছনে কোনো একটা আওয়াজে ফিরে চাইতে দেখতে পেল যে লাশের মাথা থেকে গলা পর্যন্ত বিকৃত ভয়ঙ্কর মুখটা যেন নখে আঁচড়ানো। বোঝা যায় মৃত, কিন্তু চোখ দুটো যেন জল করে আকাশের দিকে চেয়ে আছে। তারা পেছনে না তাকিয়ে দুজন দুদিকে জোরে দৌড় দিল। দাদু প্রায় অর্ধচেতন অবস্থায় আমাদের উঠোনে এসে পড়েছিল। তখন ভোর হয়েছে। 3 ঘন্টা পর দাদু প্রথম যে কথাটা বলল সেটি হচ্ছে, আমার ভাই কোথায়? আমাদের বাড়ির কয়েকজন সারাদিন খোঁজার পর সেদিন তার ভাইকে পেল না। পরের দিন আবার খুঁজতে বের হলো। সকাল 10:30টার দিকে কুড়ের থেকে 15-20 হাত দূরে একটা মাঝারি গর্তে দেখতে পেল উপুর করা দাদু তার ভাইয়ের লাশটা, এবং লাশটার গায়ে নখের আঁচড়ের দাগ ও শরীর থেকে বেরিয়ে আসছে মাছের বিচ্ছিরি আঁশটে গন্ধ। দাদু দৌড়ে লাশটা জড়িয়ে ধরে মুখ ফেরাতে চিৎকার করে উঠল। সবাই দেখলো যে বিকৃতভাবে লাশটা দাদুর দিকে জল করে তাকিয়ে আছে। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো, দাদু নাকি গতকাল কয়েকবার ওই জায়গায় তার ভাইকে খুঁজেছে। এই ছিল আমার ঘটনা। লাশটা স্নান করানোর সময় নাকি তার শরীর থেকে হলদে আঠালো পানি বের হয়েছিল। প্রায় এই ঘটনা আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। ছোটবেলা থেকে দেখতাম দাদু কিছুদিন পরপরই মাঝরাতে টুকরে কেঁদে ওঠে আমার ভাই বলে, এবং দাদু মারা গিয়েছে 6 মাস আগে। তার 15 দিন আগেও সে খুব কেঁদেছিল। রাসেল ভাই, এই সপ্তাহে আমার লেখা পড়লে কৃতজ্ঞ থাকবো। থ্যাংক ইউ আমাদের এই ঘটনাটা পাঠানোর জন্য। আমরা পরবর্তীতে আরো একটা ঘটনায় যাব, তবে তারা কিছু SMS পড়তে চাই। আমাদেরকে আসিফ চিটাগং থেকে লিখেছেন, ভাই আমি একা শুনছি, আলো এবং রিপন আমার বাসায় চলে আসতে বলেন, ভূত FM শুনবো একসাথে। আমি চলে আসতে বললাম, তারা যদি চায় তাহলে অনেক মজা করে একসাথে শুনতে পারবেন। নিশাত লিখেছেন যে আমরা 4 জন রুমের লাইট অফ করে দিয়ে ভূত FM শুনছি। আনিস আমাদেরকে করাইল TNT থেকে লিখেছেন তিনি লিখেছেন যে TNT বস্তি গুলশান থেকে লিখেছেন, রাসেল ভাইয়া কেমন আছেন? আমি সবসময় ভালো থাকি এবং সবসময় ভালোর দলে। এছাড়াও আলামিন এবং মাসুম, তারা 6 বন্ধু মিলে ভূত FM শুনছেন। মেহেদি ফ্রম মতিঝিল, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। এসকে রনি ফ্রম শনির আখড়া, তিনি বলছেন আমি পাভেল, সিয়াম, অমি, আরিফ, সুমন, জ্যোতি, তারপরে সুমা, মৌরি, আকাশ, প্রিন্স, কিপ্তিয়া, সবাই মিলে একসাথে ভূত FM শুনছেন। শাহাদাত উত্তরা থেকে ভূত FM শুনছেন। আমাদের সাথে রয়েছেন রিয়াজ, নজরুল, তারেক, তারা 3 ভূত FM শুনছেন। আমাদের আরো অনেকে SMS পাঠিয়েছেন। যারা SMS পাঠাতে চান তাদেরকে নিয়মটি জানিয়ে দিই। লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। চলে যাব ঘটনায় আবারও। জি, আপনার নামটা বলেন। আমি আলিফ আবার। হ্যাঁ, তো আমি যেটা লাস্ট ঘটনাটি বলেছিলাম সবাই তো শুনেছে ঠিকই। এটা ওইটা রিলেটেড একটি ঘটনা। আচ্ছা, তো চাচি মারা যাওয়ার 7 থেকে 8 মাস পরে সম্ভবত আমাদের রোজা ছিল আর কি। আচ্ছা, তো রোজার সময় আমার চাচির কবর জিয়ারত করতে যাবে। তো উনি মারা যাওয়ার পরে চাচা প্রায় কবর জিয়ারত করতে যেত। দিনে ম্যাক্সিমাম টাইমে দিনেই যেত, কাজের ফাঁকে চলে যেত। তো ওই দিন কেন জানি সে সেহরির আগে ডিসিশন নেয় যে আমি আমার ছোট ছেলেকে নিয়ে কবরের স্থানে কবর জিয়ারত করতে যাব। তো আমরা সবাই জানি যে আজিমপুর কবরস্থানে রাত 12টার পর কবর দেওয়া যায় না, ওখানে ভিজিটররা ঢুকতে পারে না। আচ্ছা, তো সে কিভাবে জানি চান্স পেয়ে যায়, কারণ সেহরির সময় হুজুরা সম্ভবত বিজি ছিল সেহরি নিয়ে। সেহরি করবে বলে কোন রকম ভাবে একটা দরজা খোলা ছিল, সে ঢুকে যায় কবরস্থানে, কবর জিয়ারত করতে চলে যায়।
তো আমার চাচির কবরটা ছিল বিডিআর গেট থেকে একটু আগে, এবং এটা ইস্ট সাইডে আজিমপুর কলোনির সাথে। আচ্ছা, একদমই সাথে, দেয়ালটার একদম কর্নার। ওকে। তো সে হেঁটে হেঁটে একটা জায়গা আছে, আমরা সবাই জানি যারা কবর দিতে গেছি। তো এটা আপনার একটা জানাজার স্থান আছে, যদি কোনো লাশ জানাজা দেওয়া না হয় তাহলে ওখানে জানাজা দেয়। আচ্ছা। তো ওইটা ক্রস করার পরে প্রচন্ড ঝড় আসলো, ঝড়টা বাতাস দিয়ে প্রচন্ড ঝড় আসলো এবং আকাশ প্রায় মেঘলা। আচ্ছা। তো বাতাস ধুলা বালি উঠছে, তো আমার চাচাকে বাতাসটা ঠেলে সামনে নিয়ে যাচ্ছে। সে যাচ্ছিল সামনে, বাতাসটা পিছন থেকে মানে বাতাস দিয়েই ধাক্কা দিচ্ছে আর কি, যে সামনে সামনে যাচ্ছে। তো হঠাৎ করে তার চোখ পড়লো, সাথে ছিল আমার চাচাতো ভাই। হঠাৎ করে তার চোখ পড়লো, একটা মানুষ কাপড়ের শাড়ি পরে, একটা মহিলা মানুষ মাথার মানে মুখের মধ্যে হাত দিয়ে কাঁদছে, প্রচন্ড কাঁদছে। এবং সেটা ওভারলুক করে সামনে এগিয়ে যায়, কিন্তু তার ছেলে আগাতে চায় না। মানে আমার চাচাতো ভাই, সে আগাতে চায় না। হাতটা মুখ দিয়ে ঢাকা ছিল, হ্যাঁ, কাঁদছে, প্রচন্ড জোরে জোরে কাঁদছে। এবং এক কাতারে দাঁড়ালে অন্য কাতার কিন্তু ভালোই দূরে, বেশ দূরে, অনেক দূরে হওয়ার কথা। তো ওখান থেকে সাউন্ডটা পাওয়া যাচ্ছে। সে ওভারলুক করে সামনে আগাতে থাকলো, যে এত দূর কষ্ট করে চলে আসছি, আমি কবরটা জিয়ারত করেই যাই। আচ্ছা। তো চাচাতো ভাই, প্রচন্ড ঝড়, তাও সে সামনে এগিয়ে যায়। তো এগিয়ে যাওয়ার সময় ওকে আর টানতে পারে না। বাবা, আমি যাবো না সামনে, আমার খুব ভয় লাগতেছে। কেন? আমি এরকম ভাবে একজন মানুষকে কাঁদতে দেখলাম। ও মানে দুজনেই মানে ওইখানে একটা মানুষও ছিল না, খালি ওইটাই ছিল, সে যেটা দেখতে পেয়েছে আর কি। আমাকে তো বলেছে ঘটনাটা, সে দেখতে পেয়েছে। আচ্ছা। তো সে সামনে যায়, ওকে জোর করেই সামনে নিয়ে যায়, কিন্তু ওই বাতাসের কারণে উনি আর যেতে পারছিল না সামনে। উনি যখন ব্যাক করে, যে না, মন মানিয়ে ফেলেছে যে আমি চলে যাবো এখন, যখন ব্যাক মানে নিজে ঘুরে যায়, ঘুরে ডান সাইডে, যে সাইডটা আপনার আজিমপুর ওই পাশে, যে ওয়েস্ট সাইডে, তার ডান সাইডে তখন ওয়েস্ট সাইড পড়ে। অনেকগুলো মানুষ কাতারের মধ্যে খালি পায়ে হাঁটছে, কারো হাতে ছিল তসবি, কেউ মাথায় মানে কেউ হাঁটছে মাথা উঁচু করে হাঁটছে, কেউ মাথা নিচু করে হাঁটছে, এবং প্রতিটা কাতারে আমার দাঁড়িয়ে যাচ্ছে, প্রতি কাতারে একজন একজন পাশাপাশি কেটে কেটে যাচ্ছে, প্রতি কাতারে, এবং কর্নারেও কবরের উপর দিয়েও কেউ হেঁটে হেঁটে যাচ্ছে। এইটা দেখার পরে ওনার আর ওই জায়গায় মন বসে না, উনি পুরো স্টান্ড হয়ে দাঁড়িয়ে যায়। উনি আগাতেও পারছে না, উনি কি করবে উনি চিন্তা করতে পারছিল না। বুড়ো মানে বয়স হয়ে গেছে 55 অ্যাবাভ। তো সে মানে আল্লাহওয়ালি মানুষ, তারপরে সে ভয় পেয়ে গেল যে আমি এটা কি দেখতেছি, আমি কবরস্থানে এসে আমি কি দেখতেছি। কবরস্থান মোস্ট পবিত্র প্লেস ইন দ্য ওয়ার্ল্ড, কিন্তু আমি এটা কি দেখতেছি, আমি এরকম দেখতেছি কেন, এত মানুষ দেখতেছি কেন আমি এখানে? একটু মানুষ ছিল না। আমি যখন দেখি একজন মানুষ, কিন্তু ঘুরে দেখলে ওই মানুষটা নাই, আর যে মুখে কাপড় দিয়ে মুখে হাত দিয়ে কাঁদছিল সে নাই। ওর ছোট ছেলে মানে আমার চাচাতো ভাইটা কাঁদছিল, ওইটা ও দেখতে পায়, সব সিন দেখতে পায়। তো দুইজন একসাথে দেখছে, দুইজন একসাথে দেখছে, মানে অদ্ভুত একটা ব্যাপার। তো চাচা মানে আর নড়তে পারছে না, সামনে আগাতে পারছে না, কিছুই আগাতে পারছে না, সে স্টেপ দিতেই পারছে না। তখনও তার থেকে ওই কবরস্থানের মানে জানাজার স্থানটা একটু দূরেই। তখন সে দূর থেকে দেখলো একজন লোক দৌড়ে আসছে, কিছু একটা হুজুর। আচ্ছা। ওইখানকার একজন হুজুর, যে নর্মালি কবর জিয়ারত করতে এসে 2-8 কালাম পরে লোকদের সাথে এসে তাকে নিয়ে যায়। সে দৌড়ে এসে, আপনি এখানে কি করেন? এখানে তো আমরা রাত 12টার পর কোনো ভিজিটার ঢুকতে দেই না, আপনি কেন আসছেন? আপনাকে তো এখানে, আপনি কিভাবে ঢুকলেন এখানে? আমি তো গেট খোলা পাইছি, ভাই আমাকে বাঁচান। সে খুবই অসহায় বলে যে আমাদের বাঁচান। এটা বলতে বলতে সে পড়ে গেল, সে আর হাঁটতে পারতেছে না। তো ওই হুজুর তাকে কষ্ট করে ধরে নিয়ে, তো আমরা যা সবাই জানি যে কবরস্থানে ঢোকার পর 2তলা একটা বিল্ডিং আছে যেখানে হুজুরা থাকে, তো তাকে নিয়ে সে রুমে নিয়ে যায়, পানি খাওয়ায়, তাকে নর্মাল কন্ডিশনে নিয়ে আসে, এবং নিয়ে আসার পর বলে আপনার কখনো আজিমপুর কবরস্থানে রাত 12টার পরে আসবেন না, কাউকে নিয়ে আসবেন না, একাও আসবেন না, কাউকে নিয়েও আসবেন না। কারণ 1টার পর 12টার পরে আমরাও প্রায় অনেক সাউন্ড শুনি, কিন্তু আমরা এটা ওভারলুক করে যাই। আমাদের দেখেন একটা জানালাও খোলা না, আমরা কোনো জানালা খোলা রাখি না এখানকার, আমরা জানালা বন্ধ করে ঘুমাই যাই। তো এখন সেই সময় আপনি চান্স পেয়েছেন, ঢুকে গেছেন, আপনার এটা কখনোই করবেন না। এরপর থেকে আমার চাচা একটু মানে কবরস্থানটা জিয়ারত করে আস্তে আস্তে কমিয়ে দেয়, কারণ সে এরপর থেকে কবরস্থানে খুব কম যেত, মানে যেত তার ভয়ের কারণে। সে এখনো পর্যন্ত প্রচন্ড ভয় আছে যে কবরস্থানে যাবে। সে নাকি এখনো প্রায় মানে স্বপ্নের মধ্যে হোক নর্মালি মানে ওই মানুষের হাঁটার সাউন্ড গুলা পায়, এবং যে যখন সে দেখে মানুষগুলো হাঁটছে, কারো পায়ে কোনো স্যান্ডেল ছিল না, সবাই ছিল খালি পায়ে, এবং সবার পরনে ছিল কাফনের কাপড়। আচ্ছা,
সো এরকম মানে একটা খুবই মানে আমি অদ্ভুত এটা ঘটনা। মানে রাসেল ভাই আমি বলছি আমার লোম দাঁড়িয়ে যাচ্ছে। খুবই স্বাভাবিক। আমি এটা ওনার কাছে 3-4 দিন এবং আগে আপনি শুনে তো আসি। নিশ্চয়ই যিনি এক্সপেরিয়েন্স করেছেন সরাসরি ওনার তো তার কাছ অবস্থা থেকে আরো শুনেছেন। খারাপ। তিনি যেভাবে বলেছেন আরো বর্ণনাগুলো অন্যরকম ছিল, অনেক অনেক ভয় লাগার কথা। সেটাই মানে খুবই ইন্টারেস্টিং ব্যাপারটা, ইন্টারেস্টিং বলছি আসলে ব্যাপারটা, যার মানে যিনি না, সে দেখেছে এরকম experience কবরের করেছেন উপর তার দিয়ে জন্য মানুষ অনেক হেঁটে ভয়ের। যাচ্ছে, হ্যাঁ, কবরের উপর সেটাই। দিয়ে হেঁটে যাচ্ছে মানুষ। সেটাই মানে এটা খুবই ভয়ের হওয়ার কথা। এবং আমি জানি না যে আমার সামনে যদি এরকম কোনো ঘটনা ঘটতো তাহলে আমি কি করতে পারতাম। সো তারপরে খুবই স্বাভাবিক যে উনি 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 একদম হাঁটতেই পারছিল না, সেন্সলেস হয়নি, বাট উনি হাঁটতে পারছে না। ওনার সারা মানে হাত পা কোনো কিছুই চলছিল না। চলছিল ওই হুজুরের হেল্প না থাকলে সে ওখানেই হয়তো বা পড়ে থাকতো বা বসে সেটাই, থাকতো, কিছু সেটাই। একটা করতো আর কি। ওনাদের যে কোনো ধরনের অ্যাটাক হয় না, এটাই ওরকম অনেক ওরকম সে ধরনের একটা নড়তেই পারছে না, একদম তার হাত লিমস গুলা মুভ করছিল না, হাত পা ঠান্ডা হয়ে গেছে। সো যাই হোক, আমরা আরো কিছু SMS দেখতে পাচ্ছি। আমাদের আরিফ MM কলেজ যশোর থেকে SMS করেছেন, আমাদেরকে SMS করেছেন। রোমান সুপি আমাদেরকে ঢাকা থেকে SMS করেছেন, ভয় লাগছে আমাদেরকে। এছাড়াও SMS করেছেন দেখতে পাচ্ছি যে আমাদেরকে আবজিৎ, আচ্ছা আমাদেরকে ঘোস্টের বাপ SMS করেছেন ওল্ড ঢাকা থেকে, আমাদেরকে SMS করেছেন ভাইয়া আমার নাম খোরশেদ। এছাড়াও আমাদেরকে আবরার SMS করেছেন আমাদেরকে অনেকগুলি। রনি চিটাগং থেকে যে ভাইয়া আর কত SMS দিলে পড়বে আমি, আচ্ছা। এবং তিনি বলছেন যে তিনি আমাদের ভূত FM শুনছেন। আচ্ছা, আপনাকে আর SMS দিতে হবে না, আমি SMS-টা পড়ে ফেলেছি। থ্যাংক ইউ আমাদেরকে SMS পাঠানোর জন্য। রোমান আমাদের SMS করেছেন। এনিওয়েজ, আমরা আবার একবার জানিয়ে দিই আমাদের SMS করার নিয়মটা হচ্ছে bhutfm@radiofurti.fm। এটা হচ্ছে আপনারা ইমেল করবেন, আর SMS করতে হলে আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর সেই সাথে আমি বলি, আরো একবার বলতে চাই, সেটা হচ্ছে যদি আমাদের এই শোটা আজকে আনফরচুনেটলি কেউ মিস করেন, আমি জানি যে অনেকেই অনেক আশা করে, অনেক কষ্ট করে, অনেক সময় বের করে, কালকের কথা চিন্তা না করে আমাদের সাথে আছেন, তারপরে যদি কেউ জাস্ট ইন কেস মিস করে ফেলেন, তাহলেও হতাশ হবার কিছুই নেই। আপনি এয়ারটেল এম রেডিওর সাহায্য নিতে পারেন। আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করুন 4040 এবং সিলেক্ট করুন চ্যানেল 22। আর আপনি তারপরে দেখবেন যে একের পর এক এপিসোডের অপশনগুলো আপনি পেয়ে যাচ্ছেন এবং আপনি আপনার পছন্দের এপিসোডটি বেছে নিন সেখান থেকে। And now listeners can get the Bhoot FM tune as they are called tunes, my tunes from Airtel. Bhoot FM tune code is 92125 and you can activate it by sending SMS or SMS to the CT space 92125 এবং সেন্ড করুন এটা 3123 নাম্বারে। চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। এবং আমরা আমাদের আরো একজন আছেন যিনি আমাকে আসলে অনেকবার গত সপ্তাহেও বারবার করে বলছিলেন, এই সময় তিনি এসেছিলেন গত সপ্তাহে এবং ইনফ্যাক্ট এই সপ্তাহে এসেছেন, এবং তিনি অনেক কষ্ট করে, অনেক স্টাডি করে নাকি মানে কিছু প্রমাণ পেয়েছেন যে আসলেই প্যারানর্মাল ব্যাপার ট্যাপার সত্যি এবং এই সমস্ত ব্যাপার স্যাপার আছে। তো আমরা তার মানে তার যে মতামত, সেটা আমরা তার মতামত হিসেবে ধরে নিচ্ছি এবং তার কাছ থেকে শুনতে যাচ্ছি। বলুন আপনার নামটা বলুন। আমি হুমায়ুন, ঢাকা মেডিকেল কলেজ থেকে। ওকে, আমি প্রথমে রেডিও ফুর্তিকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের কাউকে ধন্যবাদ জানাতে হবে না, আপনি একদম পুরোপুরি ঘটনা চলে যাবেন। তো আত্মা আছে কিনা, ভূত জিন এগুলো আছে কিনা, এগুলো নিয়ে তর্ক কিন্তু বহুদিনের। সবাই মোটামুটি তর্ক করে, যে কেউ বলে আছে, কেউ বলে নেই। এবং বিজ্ঞানও তর্ক করে। বিজ্ঞানের একদল বলে যে, বিজ্ঞানীরা ঠিক তর্ক মানে এটা বিজ্ঞানের বিষয় না আসলে। সাইন্টিফিক্যালি তর্ক হয় যে একদল বলে আছে আর একদল বলে নেই। যারা বলে আছে তারা হাজার হাজার প্রমাণ দিয়ে গেছে যে আছে, আর যারা বলে নেই তারা কোনো প্রমাণ দিতে পারেনি, শুধু বলছে যে নেই, এগুলো আজগুবি। তো যে প্রমাণগুলো দেওয়া হয়েছে যে আছে, সেই প্রমাণগুলো থেকে আমি কিছু প্রমাণ আজকে শেয়ার করতে যাচ্ছি। তো প্রথমে আমি শেয়ার করতে যাচ্ছি আত্মার অস্তিত্ব আছে কিনা এটা নিয়ে। আত্মার অস্তিত্ব আছে কিনা এটা প্রমাণ করার জন্য প্রথম যে বিজ্ঞানী পদক্ষেপ নিয়েছিলেন তার নাম হচ্ছে সার্জন ডানকান ম্যাকডুগাল। উনি একজন চিকিৎসক ছিলেন, আমেরিকান চিকিৎসক। উনি 6 জন যক্ষা রোগীকে নিয়ে পরীক্ষা করেছিলেন ওনার হাসপাতালে। তো 6 জন রোগীকে উনি বুঝতে পেরেছিলেন যে এরা মারা যাবে কিছুক্ষণের মধ্যে। তারপর ওদেরকে রাজি করানো হয়েছিল যে আপনাদের মরার আগে ওজন মাপবো। তো ওরা রাজি হয়েছিল। তারপর তাদের ওজন মাপা হয়েছিল। আচ্ছা, ওজন মাপার পর, জীবিত অবস্থায় ওজন মাপা এবং মরার পর ওজন মাপার পর উনি আশ্চর্যজনকভাবে লক্ষ্য করলেন যে দুই অবস্থায় ওজনের কিছু তারতম্য হয়েছে।
21 গ্রাম ওজন কমে গেছে সবারই, প্রত্যেকেরই 21 গ্রাম করে ওজন কমে গেছে, 0.75 আউন্স করে ওজন কমে গেছে। তারপর উনি সিদ্ধান্ত আসছেন যে আসলেই এদের মাঝে এমন কিছু ছিল জীবিত অবস্থায় যেটা মরার পর বের হয়ে গেছে, এটা কি আত্মা নয়? তারপর ইনি তার এই থিওরিটা আমেরিকান মেডিসিন নামক জার্নালে 1907 সালে প্রকাশ করেন। আপনারা যারা আগ্রহী এই 1907 সালের আমেরিকান মেডিসিনটা পড়ে দেখতে পারেন। আত্মা তো বেরিয়ে গেল, আত্মাটা মানে যাই হোক, মানে কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে ভয়ের পার্টটা কি? পার্ট এখানে যে আত্মাগুলো বের হয়ে যাচ্ছে এবং আমরা এখানে এবং আমাদেরকে যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্যারানর্মাল অ্যাক্টিভিটি দেখতেছি, অ্যাবনর্মাল অ্যাক্টিভিটি দেখতেছি, এই আত্মাগুলি হয়তো আমাদের আমি প্রমাণ করার চেষ্টা করতেছি যে আসলে এগুলো ঘটে। তারপরে এছাড়া বিজ্ঞানীদের একটা কাজ হচ্ছে কি, একজন যদি কোনো থিওরি দেয় আরেকজন কি করে এটা নিয়ে মানে এটাকে ভুল প্রমাণ করার জন্য চেষ্টা করে। তখন লস অ্যাঞ্জেলস পলিটেকনিক ইনস্টিটিউটের একজন শিক্ষক এইস লাভ টুইনি উনি কি করলেন, ইঁদুর নিয়ে গবেষণা শুরু করলেন যে আসলে কি আত্মা আছে। তিনি 70টা ইঁদুর জীবিত অবস্থায় ওজন মাপলেন, তারপর পটাশিয়াম সায়ানাইড প্রয়োগ করে মরার পর আবার ওজন মাপলেন, তারপর দেখলেন যে ওই একই কাহিনী, ওজন কমে যায়। তাহলে প্রমাণিত হচ্ছে যে আত্মা আছে এবং আমরা যে ভয় পাচ্ছি, অ্যাবনর্মাল অ্যাক্টিভিটি দেখতেছি, ভূত দেখতেছি, অবশ্যই এই আত্মার কারণে হয়তো বা দেখতেছি। আমার যেটা মনে হচ্ছে এখনো যে অনেকে ঘরের মধ্যে বিড়াল দেখেন, অনেকে অনেক কিছু দেখেন, যে মানে হয়তো দেখা গেল যে ওইখানে আসলে অনেক দিনের একটা বিড়াল মারা গিয়েছিল। আর আপনারা যারা ওজন মাপতে আগ্রহী তারা ফিজিক্যালি ওয়িং অফ দ্য সোল বইটি পড়তে পারেন, তাহলে কিভাবে ওজন মাপা যায়, কিভাবে কি করতে হবে সেখানে হয়তো বা সবকিছু পাবেন। আমরা মাঝে মধ্যে অশরীরী সাউন্ড শুনতে পাই, হঠাৎ করে রাস্তায় যাচ্ছি, হঠাৎ একটা বিকট শব্দ শুনতে পাই, ভয়ঙ্কর একটা শব্দ শুনতে পাই, এটারও সাইন্টিফিক কিছু ব্যাখ্যা আছে আসলে যে এটা প্যারানর্মালি ঘটতেছে। তো ক্যাসেল রেকর্ডার দ্বারা ভূতের কণ্ঠ রেকর্ডিং করাকে ইভিপি বলে। এটার নাম পুরো অর্থ হচ্ছে ইলেকট্রিক্যাল ভয়েস ফেনোমেনা। এগুলো তো গেলই, এগুলো আমরা শুনতে চাই না। আমরা যেটা শুনলাম যে সেটা হচ্ছে আপনি যে বললেন যে মোটামুটি আপনার কথা হচ্ছে যে আত্মার একটা ব্যাপার আছে এবং সেটা আমাদের শরীরের মধ্যে আলাদা একটা জায়গা আছে যেটার একটা ওজন আছে আর কি, এবং সেটা ওজনের তারতম্য ঘটে একটা মানুষ যখন জীবিত থাকে এবং তারপরে যখন মানুষটি মারা যায় তার তারতম্য ঘটে। সুতরাং আপনি বলতে যাচ্ছেন যে এই আত্মাটা হয়তো আশেপাশে কোথাও, মানে আমি ঠিক মানে আমার কাছে খুব আজব লাগছে যে যেই মুহূর্তে মানুষটি মারা গেল সেই মুহূর্তে যদি ওজনটা সত্যিই কমে যায় এবং আপনি আপনার কথা যদি সত্যি হয় এবং আত্মাটা যদি তখনই বের হয়ে যায় ঘর থেকে, আমি জানি না ঘরটা চারিদিকে বন্ধ থাকলে কি হবে। আমরা এখন আবার SMS এ যাবো, SMS পড়বো কিছু। SMS আমাকে শিখা SMS করেছেন এবং তিনি দেখছি আজকে অনেক ডাক্তাররা ইনফ্যাক্ট আপনাদের সঙ্গে বলছেন, সবাই মানে অলমোস্ট ডাক্তার এখানে। সো আজকে অনেকেই জয়েন করছেন, তারা সবাই যে বিভিন্ন মেডিকেল কলেজের নাম দিচ্ছেন, আমি সেগুলো পড়তে চাচ্ছি না আসলে। আমাকে শারমিন SMS করেছেন, এছাড়াও SMS করেছেন আমাদেরকে মনীষা, জ্যোতি, বিথি, এবং আমাদের SMS করেছেন অলিউর রহমান বরিশাল পুলিশ লাইন থেকে। অলরাইট, আমাদের মহিউদ্দিন লিখেছেন যে আমরাও 4 জন ট্রেনি কলেজ হোস্টেল থেকে লিখছি। নিপু রাঙামাটি থেকে লিখেছেন আমাদেরকে। কুমিরমূল আমাদের লিখেছেন, SMS করেছেন। আনিস করাইল TNT থেকে আমাদের SMS করেছেন। রিয়াজ SMS করেছেন। নাইম SMS করেছেন। SMS করেছেন ময়মনসিং থেকে আশির। SMS করেছেন ফাহাদ, উর্মি, এছাড়াও নিলয় সহ আরো অনেকে। আমাদের আবারও গেস্ট চেঞ্জ করতে হবে, সো আমরা একটা ছোট্ট ব্রেক নেই এবং ব্রেকের পরে আবারও ফিরে আসছি। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, রেডিও ফুর্তির সাথে থাকুন। এবং আপনাদেরকে বলে দেই সেটা হচ্ছে যে আপনারা আমাদের SMS পাঠাতে পারেন। SMS পাঠানোর নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করে SHOUT স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে, আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে। স্টে টিউনড টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট FM haunted by Adele. শুনছেন রেডিও ফুর্তি আর চলছে ভূত FM haunted by Airtel। আমি আছি
রাসেল এবং আমার সঙ্গে মাসুম আছেন এবং সেই সাথে রয়েছেন আমাদের গেস্টরা। আমরা কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাব, কারণ আমরা এখন অনেকগুলো ঘটনা আমাদের কাছে রয়েছে। সো আপনারাও কেউ ঘুমিয়ে যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। আমি দেখতে পাচ্ছি যে অনেকে SMS-ও করছেন এখনো পর্যন্ত, যারা আমাদের সঙ্গে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এত রাত পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য। আমি দেখতে পাচ্ছি নাইম মোহাম্মদপুর থেকে লিখেছেন যে তিনি ঘরে একা শুয়ে ভূত FM শুনছেন। জাহিদ আমাদের SMS করেছেন সৈকত গোরস্তান রোড বরিশাল থেকে, এবং তিনি জুজুর ঘটনাটা শুনতে যাচ্ছেন। আমরা জুজুর এপিসোডটা একদিন খুব দ্রুতই আমরা চেষ্টা করব আবার রিপিট করতে। মিস্টার অ্যান্ড মিসেস তপন ফ্রম ডেমরা তারা আমাদের SMS করেছেন। সাবা SMS করেছেন মাসুদ রাজশাহী ইউনিভার্সিটি থেকে, এবং আমাদেরকে SMS করেছেন আকাশ দীপ্তা, এবং আমাদেরকে SMS করেছেন নূর আলম। এছাড়াও সিয়াম বুয়েট থেকে SMS করেছেন নজরুল ইসলাম হল থেকে, এবং তিনি বলছেন আই ডোন্ট বিলিভ ইন ঘোস্টস। এটা আপনার একদম পুরোপুরি আপনার ব্যাপার, ইটস ইউর পারসেপশন। আর হাবিব আমাদের লিখেছেন যে আজকের কাহিনীগুলো অনেক রিয়েল। থ্যাংক ইউ আমাদেরকে এরকম ভাবে ইন্সপায়ার করার জন্য। টিয়া 19 আমাদের খুলনা থেকে SMS করেছেন। এছাড়া আমাদের SMS করেছেন বিধান হোটেল আচ্ছা কক্সবাজারের কোন একটা হোটেল থেকে, এবং আমাদেরকে ডলার SMS করেছেন। এছাড়াও SMS করেছেন দীপক, এছাড়াও SMS করেছেন আল ইমরান, রুমেল, এছাড়াও শুভ ডুয়েট থেকে আমাদের SMS করেছেন। বলেছেন যে ব্রেকটা একটু ছোট করতে, আমরা ট্রাই করবো সেটা। আমরা সরাসরি ঘটনায় চলে যাই। আমাদের সঙ্গে আরো একজন গেস্ট রয়েছেন, সেই গেস্টের ঘটনায় যাবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন। Hello listeners, this is Mahmoud from Dhaka College. আমি প্রথমে ভূত FM আসার জন্য আমাকে যারা হেল্প করেছে আমি তাদের নামগুলো একটু লিখছি। আমাকে এখানে সার্বিকভাবে সহযোগী করেছে, যেমন আমার সাথে আছে আমার কাজিন রনি, সে আমাকে অলরেডি সে আমার সাথে উপস্থিত আছে। আমার সাথে আছে ঢাকা কলেজে আমার কিছু ফ্রেন্ড জুয়েল, বাদন, তুষার। দেন আমার সাথে আছে ইস্টার্ন ইউনিভার্সিটি আমার কিছু ফ্রেন্ড আনোয়ার, সুমাইয়া। আমার সাথে আছে আমার এলাকার কিছু ফ্রেন্ড শাকিল, নাজমুল, এরা আমাকে শুনছে। রানা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে আমাকে আমার ফ্রেন্ডরা শুনছে এবং সাপোর্ট দিচ্ছে, যেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আমার ঘটনাটিতে। ঘটনাটি ছিল বেশ কিছুদিন অনেক বছর আগের, এবং যেটা ঘটেছিল আমার আব্বুর সাথে। তখন আমার আব্বু তিনি গ্রামে থাকতেন, বর্তমানে আমরা ঢাকায় আছি। তো তিনি তখন তার কিশোর এজ ছিল, মানে টিনেজ ইয়াং ছিলেন। তো সেই সময়টাতে দেখা যেত যে তিনি আমাদের গ্রামে, যে আমাদের একটু বাড়ির অবস্থানটা একটু বলি। আমাদের যে গ্রামের যে বাড়িটা ছিল, আমাদের বাড়ির কাছাকাছি ছিল আমাদের মসজিদ। তো আমার আব্বু সবসময় নিয়মিত নামাজ পড়তেন এবং সবসময় মসজিদে গিয়ে তিনি নামাজ পড়তেন, যে কারণে তিনি মসজিদের মধ্যে একটি পরিচিত ফেস ছিলেন এবং সবাই তাকে চিনত এবং স্নেহ করতো। তো দেখা যেত মাঝে মাঝেই মসজিদে আজান দেওয়ার সুযোগটা তার হতো। তো এই সুবিধাটা তিনি পেতেন, এবং একটা সময় দেখা যাচ্ছে যে আমাদের মসজিদে যিনি মুয়াজ্জিন ছিলেন, তিনি কোনো কারণে বা ছুটিতে তিনি যদি একটু অবসর পেতেন, তিনি যদি একটু বেড়াতে যেতেন কোথাও, দেখা যাচ্ছে আমার ফাদারকে তিনি দায়িত্বটা দিয়ে দিতেন। তো এরকম একবার হয়েছিল যে তিনি আমার আব্বুকে আজানের দায়িত্বগুলো দিয়ে গেছেন, 2 দিনের জন্য তিনি অন্যত্র গিয়েছেন। তো তিনি দায়িত্বটা আমার আব্বুকে দিয়ে যান। তো যেটা হয়, আমার আব্বু সেই দায়িত্ব কাঁধে নিয়ে তো আমার দাদিকে তিনি ইনফর্ম করে রাখেন যে অবশ্যই আমাকে ফজর, যেহেতু অন্যান্য ওয়াক্তের সময় যেহেতু কোনো প্রবলেম নেই, ফজর ওয়াক্তটা যেহেতু স্পেশালি, তো তিনি তখন আমার দাদুকে ইনফর্ম করে রাখেন অবশ্যই তাকে যাতে ঠিক সময় ঘুমতে ভাঙিয়ে দেওয়া হয়। তো কথা মোতাবেক আমার দাদু অত্যন্ত তাড়াতাড়ি উঠে, এবং সেই সময় আমি একটু কথা বলে নিই যে সেই সময় দেখা যেত গ্রামে দেয়াল ঘড়ি বা ঘড়ি অ্যাভেলেবেল ছিল না। তো সময়টা দেখা যেত আন্দাজ বা অনুমানের উপরে সবচেয়ে বেশি ডিপেন্ড করতে হতো। তো আমার দাদু আমার ফাদারকে যখন জাগিয়ে দেয়, অ্যাকচুয়ালি সেটা তখন কোনো রাইট টাইম ছিল না ফজর নামাজের জন্য। যেটা ছিল হয় মানে ধারণা করা হচ্ছে যে 3টা বা 3:30 এরকম একটা টাইম ছিল। সো মোট কথা এটা ফজর নামাজে তখন কোনো টাইম হয়নি। তো আমার আব্বু উঠে সেই আন্দাজে সময়ে তিনি চলে যান মস্কে, অজু করে তিনি মস্কে যখন ঢুকেন এবং আজানের প্রিপারেশন নেবেন, তখনই তিনি বুঝতে পারেন যে এখানে আসলে something is wrong here. So তিনি ফেস করেন যেটা যে তিনি একটা ভুল সময় চলে আসছেন, এবং হয়তো বা তিনি এখানে কারো প্রেজেন্সই আছে, এবং তিনি খুব ভয় পেয়ে যান সেক্ষেত্রে। তো দেখা যায় যেটা তিনি অলরেডি মানে এই ব্যাপারগুলোর সাথে আগেও পরিচিত ছিলেন, এবং যে কারণে তিনি মসজিদে খুব মনে ভীত হলেও মনের মধ্যে সাহস নিয়ে তিনি দেখা যাচ্ছে মসজিদে যে মোমবাতিগুলো স্টকে থাকে মানুষ মিলাদের জন্য, যে মোমবাতিগুলো সেখানে পারচেস করে রাখা হয়, এই ওয়ালসগুলো তিনি এসে তার পাশে
জ্বালিয়ে দিয়ে তিনি সেখানে মসজিদ থেকে একটা কোরআন শরীফ নিয়ে তিনি পড়া শুরু করেন, জোরে জোরে আয়াতুল কুরসি এবং বিভিন্ন সূরা পাঠ করা শুরু করেন এবং নিজের মনকে তিনি সাহস দিতে থাকেন। কিন্তু দেখা যায় একটা সময় যে ঘটনাগুলো ঘটতে থাকে অলরেডি মসজিদের যে গ্রীষ্মকালে না এগুলো উঠানো থাকে, বাট দেখা যায় শীতকালের জন্য যে ম্যাটগুলো বা মাদুরগুলো বেছানো হয় এগুলো কিন্তু গ্রীষ্মের সময় উঠানো থাকে। তখন সিজনটা ছিল গ্রীষ্মকাল, তো যে কারণে মাদুরগুলো সেখানে উঠানো ছিল এবং আব্বু ফিল করেন এবং নিজ চোখে দেখতে পাচ্ছেন যে মাদুরগুলো মানে তিনি হয়তো যে একটা ভুল সময়ে তাদেরকে ডিস্টার্বটা করেন, ইবাদতে হয়তো বা কারো ডিস্টার্ব হয়েছে, যে কারণে তিনি নিজের চোখেই দেখতে পাচ্ছেন মসজিদের কোনায় যে মাদুরগুলো ছিল এবং সেগুলো দেখা যায় চারদিকে প্রচন্ড বাতাসময় একটা পরিবেশ সেখানে সৃষ্টি হয় এবং মাদুরগুলো বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে এবং তিনি অত্যন্ত ভীত হয়ে যান। আরো জোরে তিনি কোরআন তালাওয়াত শুরু করেন, আয়াতুল কুরসি পড়া শুরু করেন এবং যেটা পরবর্তীতে যেটা হয়, আমার দাদু এখান থেকে যেহেতু শর্ট ডিস্টেন্সে আমার দাদি তিনিও এই ব্যাপারটা শুনতে পান এবং তিনি আমার দাদাকে সেটা ইনফর্ম করেন এবং দাদা সহ আশেপাশে আরো কিছু মানুষ, সেটা যখন নোটিস করা হয় তখন তারা উঠে এবং হেল্পের জন্য তারা এগিয়ে যায়। এখন এরই মধ্যে দেখা যায় এখানে যেটা হচ্ছে তার সেখানে তীব্রতা আরো বেড়ে যায়, মাদুরগুলো চারদিকে ছড়িয়ে ছিটে পড়ছে। পাশাপাশি যেহেতু গ্রীষ্মকাল ছিল, আমি আগেই বলেছিলাম গ্রীষ্মকাল ছিল এবং মসজিদের পাশে তখন আমাদের এখন বর্তমান অবস্থা যেটা আমাদের মসজিদ এবং বাড়ির আশেপাশে সবটাই দেখা যায় পাকা রাস্তা হয়ে গেছে, কিন্তু তখন এই ব্যাপারগুলো ছিল না। তখন মাটির রাস্তা ছিল এবং মসজিদের পাশে যে মাটির বড় বড় মাটির চাকা ছিল, তিনি পুরোপুরি বুঝতে পারছেন যে মসজিদের ছাদে এই বড় বড় মাটির ডেলাগুলো এগুলো একে একে এতে মসজিদের ছাদের মধ্যে পড়ছে এবং পরদিন যেটা আমরা ছাদে আব্বু এবং পরবর্তী ওনার বড়রা যেটা পরদিন যেটা দেখতে পান, তো দেখা যায় যেটা সেখানে প্রায় এই ব্যাপারগুলো প্রায় 1 ঘন্টা বা তারও বেশি ধরে চলতে থাকে এবং বাড়ি থেকে কিছু বয়স্ক এবং ইয়াং অ্যাডাল্ট পার্সন যারা গিয়ে আব্বুকে সেখান থেকে এই অবস্থা থেকে তারা সেখান থেকে রেস্কিউ করে নিয়ে আসে আর কি। তো দেখা যায় আব্বু প্রচন্ড ভীত হয়ে পড়েন এবং এই ব্যাপারটা ফিল করেন এবং পরবর্তী দেখা যায় তিনি কিছুদিন মানে এই ব্যাপারটা ফিল করে তিনি অনেক অসুস্থ হয়ে পড়েন। ওকে, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে এই ঘটনাটা শেয়ার করার জন্য। আমি এরপরে দেখতে পাচ্ছি যে অনেকগুলো SMS চলেছে আমাদেরকে। কাশ্মীর রেজা সিলেট থেকে SMS করেছেন যে আমি আমার বাবা রেজাউল এবং মা সাদিয়া তাদের সাথে ভূত এফএম শুনছি। আমাকে রিপন সাভার থেকে SMS করেছেন যে ভূত এফএম তার অনেক ভালো লাগছে, সেটা তিনি জানিয়েছেন। রুবেল রুম্পা কোনাপাড়া থেকে আমাদের SMS করেছেন, তারা 5টা SMS দিয়েছেন, তাই বলছেন আমাকে আমি এইবারই প্রথমটা পেলাম। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে থাকার জন্য। শাউন ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি ঢাকা ক্যাম্পাস থেকে আমাদের SMS করেছেন। রবিন চিটাগং পাতিয়া থেকে আমাদের SMS করেছেন। প্লিজ আমার SMS-টি পড়ুন, আমি আপনার SMS-টি পড়ে ফেললাম। এছাড়াও দেখতে পাচ্ছি যে আমাদেরকে SMS করেছেন স্মৃতি ইতি ময়মনসিং থেকে, তারা লিখেছেন যে উই লাভ ভূত এফএম। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। নিশু আমাদেরকে বলেছেন, আমাদেরকে SMS করেছেন। এছাড়াও SMS করেছেন আমাদেরকে অনি চিটাগং থেকে, ভাইয়া প্লিজ পড়ো, আমি আর বৃষ্টি একসাথে ভূত এফএম শুনছি, পড়ে ফেললাম। আমাকে এসকে রনি লিখেছেন শনি রাখরা থেকে যে আচ্ছা তিনি একটা পেজ খুলেছেন সেটা আমাদের জানাতে চেয়েছেন। আমাদেরকে ভূত আরিফ সিলেট থেকে SMS করেছেন এবং তিনি বলেছেন যে ইস্ট অর ওয়েস্ট ভূত এফএম ইজ দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এরকম ভাবে বলার জন্য। মিষ্টি আমাদের বাড্ডা থেকে SMS করেছেন, সবাই ঘুমিয়ে গেছে আমি একা শুনছি, আপনি অনেক সাহসী বুঝতে পারছি। ফারিন আমাদেরকে পাইকগাছা খুলনা থেকে SMS করেছেন, দিস ইজ মাই লাস্ট SMS, এরকম একটা SMS করেছেন। ডক্টর মাসুম আমাদের SMS করেছেন ঢাকা ক্যান্টনমেন্ট থেকে এবং তিনি বলছেন যে ভৌত স্ট্রিম কি আসবে না। ভৌত স্ট্রিম আজকে শুটিং এ রয়েছেন এবং তারা রয়েছেন ঢাকার বাইরে এবং আমি আপনারা সবাই জেনে খুশি হবেন যে আগামী মার্চ মাসে তারা একটা ডেট ফিক্স করেছেন যে তাদের অন এয়ার ডেট তারা পেয়ে গেছেন এবং এটা হচ্ছে আল্লাহর কসম ডেট, এটা তাদের ভৌত স্ট্রিমের ভাষায় খোদার কসম ডেট। সো এই আল্লাহর কসম খোদার কসম ডেট আর মিস হবে না, সো আপনারা অবশ্যই ভৌত দেখতে পারবেন। আর সেই কারণেই তারা শুটিং এ অনেক ব্যস্ত আছেন বলেই এই সপ্তাহে আসতে পারেনি। ইনফ্যাক্ট তারা এই সময় খুব ব্যস্ত সময় কাটাচ্ছেন, আগামী সপ্তাহে আসার কথা আছে। সো আপনি যদি শুনতে চান তাহলে আপনাকে আগামী সপ্তাহ পর্যন্ত ওয়েট করতে হবে। আর আমাকে মহিব SMS করেছেন এবং আমাদেরকে বলছেন যে আমি ছাদে একা বসে ভূত এফএম শুনছি, আপনি তো বিরাট সাহসী ভাই। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা পরবর্তী ঘটনায় চলে যাব এবং আমরা কিছু হন্টেড প্লেসের খবর আমাদের যিনি গেস্ট এখানে উপস্থিত আছেন এর আগেও আপনাদের দুটো ঘটনা
বলেছেন। আপনার নামটা একটু বলবেন? হ্যালো লিসনার্স, আমি আলিফ। আমার রাইট, আলিফ আমাদেরকে দুটো ঘটনা বলেছেন। এখন আপনি কিছু হন্টেড প্লেসের কথা বলবেন যেগুলো আপনার জানা আছে। মানে আমি যে একটু আগে যে ঘটনা বলেছি আমার বাসা নিয়ে, সেইখানকারই ঘটনা। যখন আমার বয়স সম্ভবত 5 কি 6 বছর, আমার ছোট বোন তখন, আমার ছোট বোনের 1-2 বছর হবে সম্ভবত ছোট বোনের। তো আমার মা তখন একদিন আমাকে রুমে রেখে বারান্দায় কাপড় নাড়তে যায়, রাত থেকে 8টা বাজে তখন। আমার বাসার সামনে একটা কড়ই গাছ আছে, টিনের, আমার বিল্ডিং এর সামনে টিনের বাসা, সামনে একটা কড়ই গাছ। আমরা আগে থাকতাম দোতলায়, তো এই বিল্ডিং এর আমার দোতলায় থাকতাম আগে। তো আমার মা কাপড় নাড়তে গিয়ে মানে উত্তর সাইডে কড়ই গাছের দিকে, কড়ই গাছের মানে পাতার উপরে একটা কি জানি দেখতে পায়। তার ভাষায় আমি কি যেন দেখি যে এটার চোখগুলা ঠিক আমার দিকে পয়েন্টেড ছিল। আমার মনে হচ্ছিল যে আমি ওই বিল্ডিং এর বারান্দায় আমি একাই, ওই বিল্ডিং এর বারান্দায় আমি একাই আমার দিকে তাকিয়ে আছে, অন্য কোনো বারান্দায় কেউ না হয়তো আমার দিকে তাকিয়ে থাকবে কেন। তো আমি দেখে প্রচন্ড ভয় পেয়ে যাই এবং পর্দা নাড়িয়ে জানালা লাগিয়ে আমি ঘরের মধ্যে চুপচাপ বসে থাকি, ওয়েট করতে থাকি মানে আমার বাবা কখন আসবে। তো আমার বাবা বাসায় আসে, বাবাকে ব্যাপারটা জানায়, কিন্তু বাবা একদমই পাত্তা দেয় নাই। তো হয়তো বা ওই পাশে মেস থাকতো আগে, ওই বিল্ডিংটা, ওই গাছটা যে বিল্ডিং এ অনেক মেস ভাড়া থাকতো, হয়তো বা কোনো লোক ভয় দেখাইছে, হইতেই পারে। তো সে ওভারলুক করে গেল। তার 1 সপ্তাহ পরে বাবা একদিন আমাদের গলি, আমার বিল্ডিংটাতে গলি টাইপের একটু চিপা গলি আর কি, মনে করেন 30টা বিল্ডিং ক্রস করে আমার বাসা। তো গলি ক্রস মানে গলি দিয়ে যাচ্ছে, তো ওই কড়ই গাছটার 20 গজ আগে একটা আম গাছ আছে। আচ্ছা, বাবা দেখলো মানে সিগারেট খেতে খেতে উপর দিকে তাকিয়ে দেখলো ওই কড়ই গাছে একটা পা আর আম গাছে আর একটা পা, কে যেন পা দিয়ে এরকম মাঝখানে একটা মানে মানে অবস্ট্রাকশন ক্রিয়েট করে রেখেছে। ওইটার উপর থেকে পানি পড়তেছে। আচ্ছা, বাবা প্রচন্ড ভয় পায় এবং খুব তাড়াতাড়ি সিগারেটটা হাতে নিয়ে, কারণ বাবা সম্ভবত আগে জানতো যে আগুন থাকলে তারা কাছে আসে না বা রসুন থাকলে তারা কাছে আসে না, তাদের বিলিভ, আমি জানি না। তো সে চলে যায়, বাসায় চলে যায় এবং গিয়ে মাকে বলে যে তোমরা দরজা বন্ধ করে ঘরে থাকো। তো এরপরে আর 1-2 সপ্তাহ ঘটনাটা দেখা যায় না। তো আমার যে বড় চাচি মারা গেছেন, আমি একে বলেছি, সেও একদিন দেখতে পান। সে দোকান থেকে আসছিলেন, তো ওনার বাবার বাসা আবার আমাদের বাসা থেকে একটু সামনে। আচ্ছা, তো উনি ওই বাসা থেকে কাজ শেষ করে আমাদের বাসায় আসছেন এবং দেখছেন একটা লোক কি জানি মার্বেল খেলছে গলির মাঝখানে। আচ্ছা, তার হাড্ডিগুলো বাইরে বের হওয়া, মাথার চুলগুলো অনেক বড় বড়, কেউ সে জানি মার্বেল খেয়েছে আঙ্গুল দিয়ে, যে মার্বেল যেভাবে খেলে কেউ মার্বেল খেয়েছে। সে দেখার পরে দেখলো যে মানে আশেপাশে তাকালো আমার পাশে কেউ আছে কিনা, ওটা তাকাতে থাকতে দেখলো ওটা ভ্যানিশ হয়ে গেছে। সে তাড়াতাড়ি বাসায় চলে যায় এবং পরদিনই তার বাবাকে গিয়ে ইনফর্ম করে। তার বাবা খুবই ওলি টাইপের একজন মানুষ, খুবই নামাজ কালাম পড়তো, সে সবসময় এই কি বলে দোয়া কালামের মধ্যে থাকতো সারা। তো উনি ঘটনাটা শুনলেন, শোনার পরে বললেন যে তুমি সবসময় একটু সেফ থেকো আর এই তাবিজটা সাথে রাখো। সে তাবিজ দিয়ে দিল, কিন্তু ওই তাবিজ নেওয়ার পরও আমার চাচি যা দেখা বন্ধ করলেন না। সে একদিন ছাদে উঠলো, একটু মানে ওনার একটু স্বাস্থ্য ছিল আর কি, ছাদে ডায়াবেটিসের পেশেন্ট, সে ছাদে উঠে প্রায় হাঁটতো। তো ছাদের থেকেও সে একদিন দেখতে পেল জিনিসটা। ওকে, এটা আমার চাচির ঘটনা গেল। তার 7 দিন পর আমার বড় চাচা রাত্রে করে বাসায় ফিরছে, রাত্রে তখন 1টা বাজে। সে আসার সময় দেখলো যে কি দেয়ালের উপরে কে বসে আছে। সে ভাবলো যে এত রাতে, তো তাকে কি জিজ্ঞেস করি, তুই কে, কেন বসে আছিস কেন, এত রাতে বসে আছিস কেন? আমাদের এরিয়া, আমার দাদা চাচার ওখানে জন্ম, তারা একটু পাওয়ার দেখাতে গিয়ে জিজ্ঞেস করলো তুই কে। ও যখন ওনার দিকে ফিরলো, ওই চেহারা বলার মতো আর না, চাচা ওইখানেই শেষ। আচ্ছা, তো চাচাকে ওখান থেকে পরে দেখলো যে দারোয়ান ছিল আমাদের ওখানে, দেখেছে চাচাকে পড়ে গেছে, তাকে ওকে নিয়ে বাসায় চলে যায়। কিন্তু দারোয়ান এখানে এসে কোনো কিছু দেখে নাই, দারোয়ানের কাছ থেকে আমরা কোনো কিছু পাই নাই, কিন্তু ওখানে দারোয়ান কন্টিনিউয়াসলি পাহারা দিত। তো আমাদের পাশের বাসায় যে একটা মানে ভাইয়া আছে, সেও দেখেছে এবং এই মেসের লোকজনও প্রায় টিনের উপরে সাউন্ড পেত। মেসটা দোতলার উপর টিন, প্রায় সাউন্ডটা পেত। তো এরকম করতে করতে একদিন ওই চাচির বাবা, তাকে ইনফর্ম করা হলো, সে আসলো এখানে এবং সে এসে বলে কড়ই গাছটা তো খুবই খারাপ কড়ই গাছ, এখানে তো তুমি কিভাবে যাওয়া আসা করো তোমরা, আমি বুঝি না। তো পরের দিন সে খুব দোয়া কালাম পরে কড়ই গাছটা বেঁধে দেয়। 1 সপ্তাহ আমাদের কড়ই গাছটা পুরাটাই শুকিয়ে পড়ে, একদম। আমি আপনাকে এখন গেলে দেখাতে পারবো কড়ই গাছটা, একটা পাতাও নাই, কিন্তু কড়ই গাছটা এখনো ওখানে দাঁড়িয়ে আছে। আচ্ছা, এখনো দাঁড়িয়ে আছে, একটা পাতাও নাই, কিচ্ছু নাই।
তো এরপর থেকে ওই জিনিসটা ছাদে মানে কড়ই গাছ আর দেখা যায় না। কড়ই গাছ আর আম গাছ, ওই আম গাছের পাশে বাঁশঝাড় ছিল, ওখানেই দেখা যেত নর্মালি জিনিসটাকে। এরপর থেকে কেউ আর দেখতে পেত না। রিসেন্টলি 6-7 মাস আগে আমার ফুপি, এখন আমাদের নারায়ণগঞ্জে থাকতো, এখন সে আমার চলে এসেছে 5 তলায়। আমার ফুপা মারা গেছেন আর কি, তো উনি আমাদের সাথে থাকে 5 তলায়। সে 5 তলায় ছাদে, তারও ডায়াবেটিস আছে, সেও ছাদে প্রায় হাঁটে আর কি। তো সন্ধ্যার সময় 5টা থেকে 6টা পর্যন্ত হেঁটে 5-6 মাস আগে সে সন্ধ্যার সময় দেখলো আমাদের ছাদের উপর ট্যাঙ্কি উল্টো হয়ে কি জানি দাঁড়িয়ে আছে, ট্যাঙ্কির উপরে। আমাদের ট্যাঙ্কিটা মানে যেদিক দিয়ে ছাদে উঠে ওটার উপর আবার ঢালাই করা, ওইটার উপর ট্যাঙ্কি, তো ওখানে দাঁড়িয়ে আছে উল্টো হয়ে। ফুপি প্রচন্ড ভয় পেয়ে যায় যে এখনো কি এই জিনিসটা আছে। সে আগে শুনতে পায় ঘটনাটা, তো সে দেখেনি কখনো, কিন্তু এই 5-6 মাস আগে সেই জিনিসটা দেখতে পায়। এবং সেই জন্য আমি বলেছি যে আমার বাসাটাতে এই পর্যন্ত অনেক কিছু হয়েছে যেটা আমি জানতাম না, আজকে রেডিও ফুড থেকে না বলে আমি আর পারিনি। হ্যাঁ, আমি সবচেয়ে বড় কথা যে রোড নাম্বার বা কোনো কিছু বলছি না, জায়গাটা হচ্ছে আমার একটা জায়গা যেটা নিয়ে আমরা অনেক 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 কথা শুনেছি। এরকম একটা জায়গা ঢাকাতে, তাই না? ধানমন্ডিতে আমি বলে দিলাম, ধানমন্ডিতে। এবং ধানমন্ডি নিয়ে আমরা আমাদের যখন ভূত এফএম শুরু করি তখনই ধানমন্ডি দিয়েই শুরু হয়েছিল ঘটনাটা। এবং ধানমন্ডিতে যারা চলাফেরা করছেন এবং ধানমন্ডিতে যারা বাস করেন তারা একটু সাবধানে থাকবেন। এবং ধানমন্ডিতে ওই যে বলে না যে সম্ভাবনাময় একটা এলাকা আর কি, ধানমন্ডিতে সমস্ত দেখা, যাদের খুব শখ তারা এই ভূত এফএম শুনতে শুনতে আপনার জানালার পর্দাটা একটু সরিয়ে দিন বা ছাদে চলে যান, দেখবেন কিছু একটা দেখার সম্ভাবনা থাকতেও পারে। আমি অবশ্য মানে কি বলবো যে আমার যে ঘটনাগুলো বলি সেটাও মনে হয় ওই এলাকার কারণে, আমার ওই আশেপাশেই থাকতে হয় এবং সেখানেও এই ঘটনাগুলো ঘটে এই একটা কারণে। কিন্তু অনেকেই দেখেছে, সেটাই আমি এর আগেও একটা ঘটনা বলেছিলাম যে আমার এরকম হয়েছিল যখন আমি আগে ওই এলাকার কাছাকাছি থাকতাম না, কিন্তু আনফরচুনেটলি আমি শুনতে পাইনি, মানে আমি দেখতে পাইনি, কোনো সাউন্ডও পাইনি, এখনো পর্যন্ত দেখতে পাইনি। আচ্ছা, তো আপনি কি দেখতে চান নাকি? সেটা আমার খুব দেখার ইচ্ছা। তাহলে তো কোনো সমস্যা নেই, দোয়া করি আপনি খুব তাড়াতাড়ি দেখে ফেলেন। এবং আপনি দেখে ফেললে লাভটা কি আমার? আমি দেখতে পেলে লাভটা হচ্ছে আমি আপনাকেই ওই জিনিস সাথে করে নিয়ে যাবো। এক্স্যাক্টলি, আপনি এসে সেটা শেয়ার করতে পারবেন। থ্যাংক ইউ। আমার যেটা মনে হয় যে আমার কিছু এসএমএস পড়া উচিত। আমাকে ডুয়েট থেকে লিখেছেন আমাদেরকে যে আচ্ছা, ডুয়েট থেকে লিখেছেন, নাম লেখেন নাই, নাম না লিখলে আমি আসলে বুঝতে পারছি যে আপনি কি। আকবর সবুজ আমাদের এসএমএস করেছেন, অর্ণব 007 আমাদের এসএমএস করেছেন, এছাড়াও সাজিদ সুরভি আমাদের এসএমএস করেছেন, আমাকে এসএমএস করেছেন লাইকিমন, এছাড়াও আমাদের এসএমএস করেছেন তারিকুল, এছাড়াও অর্ণব আমাদের এসএমএস করেছেন, রুমেল আমাদের ফেঞ্চুগঞ্জ থেকে আবারও এসএমএস করেছেন এবং আসল ভাই প্লিজ আমার এসএমএসটা পর আমার বাসায় তাল গাছের নিচে বসে আমরা 3 বন্ধু একসাথে শুনছি। বা আপনারা একটা কাজ করুন, শোনার সময় তাল গাছের দিকে তাকিয়ে দেখবেন। পৃথা আমাদের এসএমএস করেছেন ফ্রম বরিশাল, ভাইয়া আমি এর আগে অনেক এসএমএস করেছি বাট পড়া হয়নি। রুহুল এবং নোভা আমাদের ময়মনসিংহ থেকে এসএমএস করেছেন, আমাদেরকে লিখেছেন যে আচ্ছা রাসেল ভাই আলিফ ভাইয়ের স্টোরিগুলো পুরোই ফাটিয়ে দিয়েছে। আলিফ ভাইকে থ্যাঙ্কস বলা উচিত। নামটা লেখেন নাই। আচ্ছা ভাইয়া যেই আমাকে থ্যাংক ইউ দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। কষ্ট করে রাত 1:33 বাজে এখন আমার মানে ঘটনাগুলো শোনার জন্য থ্যাংক ইউ সো মাচ। সেটাই আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। ঝিলিক, রুবা, নিপা, বৃন্দা, নাবিলা, জালালাবাদ, রাজীব, রাবেয়া মেডিকেল কলেজ থেকে আমাদের এসএমএস করেছেন যে আমরা সবাই ভূত এফএম শুনছি, থ্যাংক ইউ সো মাচ। আমাদের আবারও এসএমএস করেছেন শারমিন ময়মনসিংহ থেকে, এসএমএস করেছেন আমাদের জিয়াউর রহমান গোলাপপুর দুর্গাপুর রাজশাহী থেকে, এছাড়া আমাদেরকে সানমুন কুম্ভ এসএমএস করেছেন এবং আমাদেরকে আরো অনেকেই দেখতে পাচ্ছি। রাফসান খান এসএমএস করেছেন শান্তিনগর থেকে এবং তিনি বলছেন যে রাসূল আমি ধানমন্ডিতে ভূতের গলি আছে। আচ্ছা তাই, আচ্ছা ভূতের গলি, ধানমন্ডিতে ভূতের গলি নামে একটা, ধানমন্ডির কাছে আছে ভূতের গলিতে, যেখানে আমি এক সময় থাকতাম আর কি। হ্যাঁ, কিন্তু ওখানে ভূত আছে বলে আমার মনে হয়নি। ওখানে আমার খুব খুব মানে ওখানে ভূতের চাইতে বড় কথা হচ্ছে আমি কোনোদিন ওখানে ভূত দেখতে পাইনি, কিন্তু ওখানে ভাই আমার 2বার না 1বার ছিনতাই হয়েছে, ছিনতাইকারীর সাথে দেখা হয়েছে, ভূতের সাথে দেখা হয়েছে। তবে তারা ছিনতাই যারা করেছেন তারা ভূত ছিল কিনা আমি বলতে পারবো না, কারণ আমি তখন প্রচন্ড ভয় পেয়েছিলাম, অস্ত্রের মুখে পড়েছিলাম আর কি। এনিওয়েজ আমাকে আরজু এসএমএস করেছেন, এছাড়াও এসএমএস করেছেন আমাকে এসএমএস করেছেন, এছাড়াও দেখতে পাচ্ছি লিভার বয়, আচ্ছা লাভার বয় হবে এটা, লাভার বয় এসএমএস করেছেন, এছাড়াও আমাকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি ইমু চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে। যাই হোক, যারা এসএমএস পাঠাতে চান তাদেরকে এসএমএস পাঠানোর নিয়মটি বলি,
মোবাইলের মেসেজ অপশনে চলে যান, সেখানে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে। শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত FM হন্টেড বাই এয়ারটেল। আমরা চলে যাব নেক্সট ঘটনায়, অ্যান্ড আমাদের নেক্সট যে গেস্ট রয়েছেন তার নামটা একটু বলবেন প্লিজ। হাই লিসনার্স, আমি ফাহাদ মুদাসসির, ঢাকা মেডিকেল কলেজ। ওকে, সবার আগে ধন্যবাদ জানাই যারা এই শীতের রাতে কষ্ট করে ভূত FM শুনছেন তাদেরকে। সঙ্গে ধন্যবাদ জানাই আমার ফ্রেন্ড সার্কেলকে সহ অন্যান্য সহপাঠী এবং ভাই বোনদের। তো আমি যে গল্পটা শেয়ার করব সেটা হচ্ছে আজ থেকে অনেক আগের ঘটনা। এটা হচ্ছে আমার এক ফ্রেন্ড অতনু তার চাচার কাছ থেকে শোনা। তো তার চাচা যখন শুনছিলেন যে আমরা ভূত FM আসছিলাম, তারপর তিনি আমাদেরকে গল্পটা শুনিয়েছিলেন। তো ঘটনাটা হচ্ছে 1974 সালের ঘটনা। তো ওনার অতনু চাচার বন্ধু অরিঞ্জয়, তিনি তখন একটি বন্দরে চাকরি করেন, চট্টগ্রাম বন্দরের ঘটনা এটা। তো তিনি যখন চট্টগ্রাম বন্দরে চাকরি করেন, সরকারি চাকরি হওয়ার কারণে তিনি সেখানে একটি কোয়ার্টার পান। তো কোয়ার্টারে তিনি ছিলেন একটি রুমে, রুমটা দক্ষিণ দিকের একটি রুম, অনেক সুন্দর, বাতাস টাতাস সবসময় আসে, এরকম একটা রুমে ছিলেন। তো প্রথম 5-7 দিন অনেক ভালো কাটলো তার। তিনি হঠাৎ নোটিস করলেন যে তিনি নুপুরের শব্দ শুনতে পাচ্ছেন ঘুমের মধ্যে। তো হঠাৎ জেগে উঠলেন, জেগে উঠে দেখলেন যে কিছুই না, তারপর আবার ঘুমিয়ে গেলেন। তো পরের দিন উনি যখন বারান্দায় বসে কলাম লিখছিলেন, উনি একটি কাগজে কলাম লেখেন, তো উনি যখন কলাম লিখছিলেন এমন সময় তার দারোয়ান তার রুমে আসলো, এসে কোনো কথা না বলে একটি চিৎকার দিল, চিৎকার দিয়ে সে সেখান থেকে চলে গেল। তো তিনি জানতে চাইলেন যে কেন চিৎকার দিয়ে চলে গেল। পরের দিন সকালে দারোয়ানের সাথে দেখা হলো, তিনি দারোয়ানকে জিজ্ঞেস করলেন যে তুমি কি কাল আমার ওখানে আসছিলে? তখন বললো যে হ্যাঁ আমি আসছিলাম। তো বললো যে তুমি কোনো কথা না বলে কেন চলে গেছো? তখন বললো স্যার আপনার পিছনে একটা মহিলা দাঁড়িয়ে ছিল এবং মহিলা টিকট আকারের যে একটা চেহারা, মুখে রক্ত ছিল। তো উনি বললেন যে তুমি এসব কি বলতেছো, আমি তো রুমে একা ছিলাম, আমার রুমে কেউ ছিল না। তো উনি ভাবতেছেন যে হয়তো ভুল কিছু দেখছেন, দেখে এইসব কথা বলতেছে। তো তিনি অফিস থেকে আবার বাসায় আসছেন, বাসায় এসে খুব ক্লান্ত ছিলেন, তো ঘুমিয়ে গেছেন। তো যখন মাঝরাতের মতো এরকম সময় তিনি শুনতে পেলেন যে নুপুরের শব্দ জোরে জোরে শোনা হচ্ছে। তো নুপুরের শব্দে তার ঘুম ভাঙলো, ঘুম থেকে উঠে তিনি পানি খাবেন, এরকম মুহূর্তে তিনি দেখলেন যে তার খাটের পিছনে একটি মহিলা দাঁড়িয়ে আছে। তো উনি বললেন যে তুমি কে? উনি তো ভয় পেয়ে গেছেন, যে বলতেছেন তুমি কে, কেন বা এত রাতে এখানে? তো বলছে, ও মহিলা বলতেছে আমি তোমার কোনো ক্ষতি করব না। তখন জিজ্ঞেস করলেন তুমি ক্ষতি করবা না, তাহলে এখানে কেন? তো বলতেছে আমার কিছু কথা আছে, সেগুলো তোমাকে বলবো। তো এই বলবো বলেই সে হারিয়ে গেল। যাই হোক, সেই রাতে তার ঘুম হলো না অরিঞ্জয় চৌধুরীর। পরের দিন অরিঞ্জয় চৌধুরী আবার আসলেন, আবার ঘুমিয়ে গেছেন। তো মাঝরাতের দিকে আবার সেই নুপুরের শব্দে তার ঘুম ভাঙলো। তো এরকম সময় তিনি দেখতে পেলেন যে তার দরজায় কি জানি নক করছে। তো দরজা খুলে দেখেন যে সেই মহিলা, তার মুখে রক্ত ছিল। তো তিনি স্বাভাবিকভাবে অনেক ভয় পেয়ে গেছিলেন। তারপর অনেক কৌতূহলী মানুষ একটু সাহস করে তাকে জিজ্ঞেস করলো যে তুমি আবার এসেছো কেন? তখন মহিলা বললো যে আজকে আমি আমার কথাগুলো তোমাকে বলবো। তখন অরিঞ্জয় চৌধুরী জানতে চাইলেন যে কি ঘটনা। তখন উনি বললেন যে 1971 সালে যখন পাক বাহিনী ওই রুমে তাকে ধরে এনে ধর্ষণ করে হত্যা করায়। তো তারপর উনি বলতেছেন যে আমার অতিপ্ত আত্মাটা এখনো থেকে গেছে পুরো হ্যামলেট। তো যখন ওই মহিলা কথা বলতেছিলেন, তো ওই মহিলা বলল যে আমার পায়ে একটা নূপুর আছে, এটাই হচ্ছে তুমি আমাকে চিনতে যে শব্দটা শুনতে পাও সেটার শব্দ। তো উনি বিশ্বাস করলেন না। তো উনি বললেন যে তোমাকে যে এভাবে মেরে ফেলেছে তার প্রমাণ কি? তখন বললেন যে আমার কবরটা এই কবর আমাকে মাটি চাপা দিয়ে রাখা হয়েছে এরকম জায়গায়। তো পরের দিন উনি কি করলেন, নিজে না গিয়ে সরাসরি পুলিশকে ইনফর্ম করলেন এবং পুলিশকে নিয়ে তিনি ঘটনাস্থলে গেলেন। ঘটনাস্থলে যেয়ে দেখেন যে এরকম একটি জায়গায় মাটি চাপা দেওয়া আছে এবং তুলে যে লাশটা দেখলেন, লাশ তো না আর কি হাড় হাড্ডি ওখানে পড়েছিল। এবং তিনি একটি জিনিস খেয়াল করলেন, সেখানে একটি নূপুর পড়েছিল। তাতে তিনি যেটা ভাবলেন যে মহিলাটা সত্যি বলছিল এবং
মহিলার সাথে যে ঘটনাটা ঘটছিল সেটা সম্পূর্ণ বাস্তব। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ঘটনাটা অনেকটা যে হ্যামলেট টাইপের, বাট হচ্ছে যে ঘটনাটা যিনি বলেছেন তার পরিচয়টা আমি জানি, আপনি আমাকে বলেছিলেন, এবং তিনি একজন খুব মানে কি বলবো যে একটা ভালো একটা কলামিস্ট, মানে বিখ্যাত স্বনামধন্য একজন কলামিস্ট, তিনি এই ঘটনাটা বলেছেন। সো থ্যাংক ইউ আমাদের সাথে ঘটনাটা শেয়ার করার জন্য। আমি একটা হচ্ছে আমি আসলে মুভির নাম গুলিয়ে ফেলি, তো এই যে আত্মাও মাঝে মাঝে মিথ্যা কথা বলে, এরকম একটা ব্যাপার আছে। এই যে আকিরা কুরোসাওয়ার রশমন নামে একটা মুভি আছে, ওই মুভিতে দেখেছিলাম। আমার যদি আমি অনেক সময় কিন্তু এরকম হয়, আমার খুব ভুল হয়ে যায় যে এক মুভির গল্প আমি আরেক মুভির নাম বলে ফেলি, এরকম হয়ে যায়। বাট আমার মনে হচ্ছে যে এরকম একটা ঘটনা এরকমও মাঝে মাঝে খুব আজব লেগেছিল আমার কাছে দেখে, যে হ্যাঁ, যখন খুনের রহস্য জানতে যখন মানে আত্মাদের ডাকা হয়, তখন তারাও একজন এক এক রকমের ইনফরমেশন দেয়। আচ্ছা, যাই হোক, আমি চলে যাবো আবারও কিছু SMS এ। আমার কাছে কিছু SMS রয়েছে। আমাকে প্রিয়া শাহজাহানপুর থেকে লিখেছেন, ভাইয়া আলিফ ভাইয়ার ঘটনাগুলো অসাম। আমার বাবার দোকান ধানমন্ডিতে, তাই ভয় পাচ্ছি। ওকে, সো ফাহাদ উর্মি নারায়ণগঞ্জ থেকে লিখেছেন, ভাইয়া আমি আর আমার ওয়াইফ ভূত FM শুনছি, ভয় পাচ্ছি, বাসার পাশে গাছের দিকে তাকিয়ে আছি, বাট কিছু দেখছি না। এত অধৈর্য হলে তো হবে না, একটু ধৈর্য ধরে দেখতে হবে। আচ্ছা, থান্ডার বয় আমাকে লিখেছেন, থান্ডার বয় অভি ময়মনসিং থেকে লিখেছেন, আমি এবং প্রিন্স প্রান্ত একসাথে ছাদে বসে বসে শুনছি। আমাকে বাটপার নিলয় SMS করেছেন নটরডেম কলেজ থেকে, যে আলিফ ভাই চরম হয়েছে, বাকি সব স্টোরি ভালো হয়েছে। আচ্ছা, শামীম নরসিংদী থেকে লিখেছেন যে রাসেল ব্রো, আমার ঘটনাটা পড়লেন না কেন? আচ্ছা, আমরা সবসময় আপনার ঘটনা যদি অন্যদের চাইতে ভালো হয় ডেফিনেটলি আমি পড়বো। দেবাশিস আমাদের SMS করেছেন নাহার, নিশাত, ফাতেমা, এবং তারা বলছেন যে এটাই আমাদের লাস্ট SMS হবে, যদি আমি SMS-টা না পড়ি। আমি মানে আল্লাহ রহম করেছে যে আমি SMS পড়ে ফেলেছি। তারা সবাই SMS করেছেন রাজশাহী মেডিকেল কলেজ থেকে। আমাকে শান্তিনগর থেকে SMS করেছেন, প্লিজ ভাইয়া রিড মাই SMS, ভাইয়া আলিফ ভাইয়ার গল্পগুলো জোস। আমি আমার লাইফের সত্যি কাহিনী সবার সাথে শেয়ার করতে চাই। তাহলে আপনার সবথেকে যেটা করতে হবে, ভালো উপায়, যেহেতু আপনি ঢাকাতে আছেন, আপনি আগামী সপ্তাহে চলে আসতে পারেন। আর সেই জন্য আপনি যেটা করতে হবে, আমাদেরকে আপনার করতে হবে, ইমেল পাঠাতে হবে। আর ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofuturk.fm। স্পেলিং কি মনে রাখবেন, BHOOTFM@radiofoorti.fm। এখানে আপনারা আমাদেরকে অবশ্যই নাম, ঠিকানা এবং ফোন নাম্বার আপনার ঘটনা পাঠাতে পারেন, এবং সেই সাথে জানিয়ে দেবেন যে আপনি ঘটনাটিকে শেয়ার করতে চান স্টুডিওতে এসে, নাকি আপনি চান যে আমি সেটা পড়ে শোনাই স্টুডিওতে। আসলে ইউ আর মোস্ট ওয়েলকাম। আমরা সবসময় চাই আপনি স্টুডিওতে আসুন, আমাদের সাথে ঘটনাগুলো সরাসরি শেয়ার করুন, সেটা সবচাইতে বেশি মজার হয় আর কি। পুনম খুলনা থেকে ইউনিভার্সিটি থেকে লিখেছেন যে টুডেজ প্রেজেন্টেশন ইজ এক্সেলেন্ট অ্যান্ড আই থিঙ্ক দোজ আর সো রিয়েল। আচ্ছা, যে সমস্ত ঘটনাগুলো হয়েছে। সো আরো একবার আমরা গেস্টের কাছে যাবো, তবে তার আগে আমার মনে হয় যে একবার আলিফের আসলে সবাইকে থ্যাঙ্কস জানানোর সময় এসছে। এতগুলো SMS এসছে আপনার নামে, এবং আপনার বলা উচিত যে আপনি আবার নেক্সট কবে আসছেন সবাইকে ঘটনা শোনাতে, বলুন। হ্যালো লিসেনার্স, অনেকেই SMS পাঠাচ্ছে দেখলাম। থ্যাংক ইউ সো মাচ, এত রাত্রে কষ্ট করে জেগে ভূত FM এর সাথে আমার গল্পগুলো শোনার জন্য। আশা করি আপনারা যদি দোয়া করেন ঠিক মতো, তাহলে হয়তো আমি 22 তারিখে এই মাসে প্রফ অ্যাটেন্ড করতে পারবো ইনশাল্লাহ। তো আফটার মাই প্রফ আমি রেডি ফুডতে আবার এসে আপনাদের কিছু রিয়েল স্টোরি বলবো ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আর আমরা চলে যাই পরবর্তীতে, আমাদের আরো একজন গেস্ট রয়েছেন, তার কাছে ছোট্ট করে বলতে হবে এখন ঘটনাগুলো, সময় খুব কম। শুনি আপনার ঘটনাটা। হ্যালো লিসেনার্স, আই এম মাহবুব ওয়ান্স এগেইন উইথ ইউ। তো আমি এখন যে ঘটনাটি বলবো, আমি এখনকার ঘটনাতে যাওয়ার আগে আমার নিজের একটা রিয়েল এক্সপিরিয়েন্স আমি কথা শেয়ার করছি। সেটা হচ্ছে, আমরা বর্তমানে যে বাসাটিতে আছি, এই বাসাটিতে আমরা মোর দেন 12 ইয়ার্স যাবত আমরা এখানে আছি। তো আমাদের বাড়িতে 8 তলা একটা বাড়ি, আর 7 তলাতেই আমরা থাকি, 8 তলা ছাদ। তো আমাদের বাড়িওয়ালা বেশ শৌখিন মানুষ, তিনি অত্যন্ত যত্ন সহকারে তার সেখানে অনেক ফুল গাছ, আমের চারা, 12 মাসি আমের চারা, তারপর আমের গাছ, তার লেবু গাছ, এরকম বেশ কিছু গাছ তিনি তার টপে চর্চা করছেন, এবং সেগুলো সেখানে বড় হচ্ছে। তো আমরা, এটাও আর বেশ কিছুদিন আগের ঘটনা, আরো 7-8 বছর আগে, তখন আমি হয়তো ক্লাস 8 বা 9 এর স্টুডেন্ট ছিলাম। তো আমরা নিয়মিতই ছাদে খেলাধুলা করতাম। তো
ছাদে দেখা যেত বল যদি টপের পেছনে যেত, আমরা টপ টানাটানির শব্দগুলো আমরা শুনতে পেতাম এবং সেই শব্দগুলোর সাথে আমরা খুব ভালো পরিচিত ছিলাম। টপ টানছে কেউ এই শব্দগুলোর সাথে আশা করছি এরকম। তো পরবর্তী যেটা হয়, রাতের বেলা আমরা বাসার যে মেম্বার গুলো আছে, শুধু আমরা না, আমরা 7 তলার মধ্যে আমরা 4টা ফ্ল্যাট আছে, প্রায় হয়তো আমরা রাতে পরবর্তী দিনে আমাদের কথাগুলো শেয়ার হতো যে আমরা রাতের বেলা দেখা যেত মাঝরাতে যখন প্রায় 12:30 1টা মতো বাজে, আমরা খুব স্পষ্টভাবে আমাদের মাথার উপর কেউ এই টপগুলো যে টানছে বা কেউ দৌড়াদৌড়ি করছে, দাপাদাপি করছে, এই সাউন্ডগুলো আমরা নিয়মিতই শুনতে পেতাম প্রায়। তবে এই ব্যাপারটা এখন আর বেশি একটা হচ্ছে না। তো আমি এখন চলে যাচ্ছি আমাদের লিসেনার্সে, আমরা চলে যাচ্ছি আমার মূল ঘটনা, যে ঘটনাটি আমি বলবো এখন। এই ঘটনাটি আমার এক ফ্রেন্ডের কাছ থেকে শোনা আমার। তো ঘটনাটি ঘটেছিল আমার ফ্রেন্ডের মামা, তার সাথে এই ঘটনাটি ঘটেছিল। আমার ফ্রেন্ডটি তার মামা যাকে নিয়ে ঘটনাটি, তিনি ছিলেন অত্যন্ত পায়াস একজন পার্সন। তো তিনি গ্রামে থাকতেন এবং সবসময় নামাজ রোজা এই বিষয়গুলো তিনি সবসময় পালন করতেন, এবং যেটা হতো তিনি গ্রামে বসবাস করতেন। এবং যেই সময় তার সাথে ঘটনাটি ঘটে, সে সময় এটাও ছিল একটা গ্রীষ্মকালের ঘটনা। তো গ্রামের বাড়িতে হয়তো অনেকেই জেনে থাকবেন, গ্রামের বাড়িতে টিন বা বেড়া দিয়ে যে ঘরগুলো হয়, পাশে আরেকটা ছোট মতো আরেকটা ঘর থাকে যেটা বারান্দা বলা হয়, এবং যেটা চারপাশে আর ঘেরাও থাকে না, জাস্ট বারান্দা থাকে। তো সময়টা গরমকাল ছিল বলে ওই আমার ফ্রেন্ডের যে মামা, তিনি বাড়ির ভিতর এশার নামাজ পড়ে এসে তিনি বাড়ির ভিতর অবস্থান নেন, এবং একটা সময় দেখা যেত প্রচন্ড গরম তিনি ফিল করেন। গরম ফিল করার কারণে তিনি ঘুম আসছিল না ঘরের মধ্যে, যে কারণে তিনি বাইরে এসে বারান্দার একটা ছোট ম্যাট নিয়ে এসে তিনি বারান্দার মধ্যে ম্যাটটা বিছিয়ে সেখানে তিনি শুয়ে পড়েন। তো একটা সময় রাতটা ছিল খুব গভীর অন্ধকার রাত ছিল, প্লাস তিনি একটা সময় দেখা যেত শুয়ে আছেন, হালকা বাতাস ছিল, ঝিরিঝিরি বাতাস ছিল, একটা সময় তিনি ঘুমিয়ে পড়েন, তন্দ্রার মতো চলে আসে তার। তো তন্দ্রা ঘরে একটা সময় তিনি শুয়েছিলেন, তন্দ্রা ঘরে একটা সময় মতো তিনি, মানুষ যে ঘুমের মধ্যে হাত পা একটু নাড়াচাড়া করে, একটা সময় তিনি তার ডান হাতটা নিয়ে জাস্ট পাশে একটা জায়গায় পড়ে, এবং তিনি সাথে সাথে মানে চমকে লাফ দিয়ে উঠেন। তিনি ফিল করেন তার হাত তুলার মতো নরম কোনো জায়গায় পড়েছে, কিন্তু জায়গাটা ছিল মানে চুলা হবে এরকম কোনো জায়গায় তার এইটা পড়েছে। তিনি ফিল করতে পারছিলেন যে এটা একটা তুলার মতো ছিল, বা তুলার মতো ছিল, কিন্তু দেখা যাচ্ছে এই জায়গাটা, যিনি যেখানে হাতটা পড়েছে, জায়গাটা খুব অত্যন্ত গরম ছিল। তো তিনি ব্যাপারটা ফিল করার সাথে সাথে লাফ দিয়ে উঠেন, এবং তিনি খুব ভয় পেয়ে যান, এবং ভয়ে তিনি তার সেই সাইডটার দিকে তাকান, এবং তাকিয়ে তিনি আরো বেশি স্তম্ভিত হয়েছেন। সেখানে সাদা মূর্তির মতো একটা জিনিস, মানে বড় আকারের একটা বস্তু শুয়ে আছে তার পাশেই, যেটা দেখে তিনি অত্যন্ত ভয় পেয়ে যান, এবং তিনি সাথে সাথে সেখান থেকে উঠে খুব ধীর পায়ে আবার ঘরের মধ্যে চলে যান। ঘরের মধ্যে গিয়ে তিনি সেখান থেকে সবাইকে ইনফর্ম করেন ব্যাপারটা, এবং তিনি অত্যন্ত ভীত ছিলেন যে তার ঘরের সামনেই এরকম একটা বস্তু শুয়ে আছে, যেটা সাদা দেখতে এবং ধবধবে সাদা, এবং তিনি যেটার অনুভূতিও ফিল করেছেন, অত্যন্ত গরম ছিল, যেটা তিনি যখন টাচ করেন তার হাতটা মানে জ্বলে গিয়েছিল, এরকম টাইপের তিনি ফিল করেন। তো ঘরে গিয়ে তিনি যেটা করেন, যেহেতু পায়াস পার্সন ছিলেন, তিনি কোরআন তালাওয়াত চড়ে তিনি সেখান থেকে সূরা তালাওয়াত করা শুরু করেন, এবং তার টিনের দরজার মধ্যে তিনি আঘাত করা শুরু করেন। ওকে, দেন তিনি যখন দরজায় আঘাত করেন, বাসার সব পার্সন কিন্তু তিনি তাদেরকে জাগান, অ্যাওয়াক করেন। পরবর্তীতে তিনি যখন দরজায় আঘাত করা শুরু করেন, সেই মানে যেই বস্তুটা সেখানে ছিল, সেটা মনে হয় তার সেই অ্যাটিটিউডে সে ক্ষিপ্ত হয়, এবং দেখা যায় তিনি সেখান থেকে তিনি দেখতে পাচ্ছেন না, কিন্তু দেখা যায় যেটা পরবর্তীতে ঘটে, একটা সময় তিনি যখন সাউন্ড গুলো একাধিকবার করতে থাকেন, এবং অনেক জোরালো ভাবে তিনি যখন দরজায় এরকম শব্দটা করতে থাকেন, খুব জোরে প্রচন্ড বেগে তার দরজাটা ভেঙে যায়, এবং দরজাটা ভেঙে তিনি ঘরের মধ্যে পড়ে যায়, দরজাগুলো ঘুরে, এবং যেই জিনিসটা তিনি দেখেছেন সেটা সেখান থেকে ভ্যানিশ হয়ে যায়। এটা ছিল সেখানকার ঘটনাটা, এবং যে ঘটনাটা ফেস করে তিনি অত্যন্ত ভীত হয়ে যান। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনা শেয়ার করার জন্য। আমাকে মেটালিকা অর্ণব লিখেছেন পটুয়াখালী থেকে। রাসেল ভাই, কয়েকটা অসম হরর ফিল্মের নাম বলেন। আচ্ছা, আপনি তো কয়েকটা বলতে বলেছেন। আচ্ছা, ড্র্যাগ মি টু হেল দেখতে পারেন, তারপরে হচ্ছে এক্সোরসিস্ট দেখতে পারেন, তারপরে